হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কি বোঝায়? হাইপারটেক্সট কোনো এক ধরনের টেক্সট নিশ্চয়ই, মানে একটা সিম্পল টেক্সট, প্লেন টেক্সট, হাইপারটেক্সট, তার মানে কোনো এক ধরনের টেক্সট। আমরা পরে আসি এটাতে। তারপরে বলা হয়েছে মার্কআপ, তারপরে ল্যাঙ্গুয়েজ। সো মার্কআপটা স্ট্রাকচারের সাথে মনে হয় যায়, তাই না? কোনো জিনিসকে মার্কআপ করা, স্ট্রাকচার করা, অ্যাসেম্বলি করা। সো সেই ক্ষেত্রে হলো যে কোনো জিনিসের যদি কাঠামো দাঁড় করাতে হয় তাহলে সেটাকে আমরা মার্কআপ বলতে পারি। তার মানে আমি পুরো কাজটা শেষ করে ফেললাম বা কাজটা করব, তার জন্য কিছু স্কেচ করলাম, কিছু নোট নিলাম, এই নোটটা হলো আমার এই কাজের একটা মার্কআপ, তাই না? বা আমরা অনেকে করেও থাকি, বা কোনো কোনো কাজের আগে যে লিস্টটা তৈরি করি, বা আমার এই যে ইউজার স্টোরি আমার কাজের একটা মার্কআপ, কি কি করতে হবে, কি কি লাগবে, কি কি আছে আমার এটার মধ্যে, মূল জিনিসের উপর আস্তে আস্তে দাঁড়াবে, তাই তো? সো এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা এই ভবনটার ক্ষেত্রে কিছু পিলার দাঁড়াইছে, তার মধ্যে লেভেলগুলো সেট হয়েছে, এক একটা মার্কআপটা তৈরি হয়েছে। এরপরে আপনার দেয়াল টেয়াল হয়েছে বা সেই জিনিসগুলো, এগুলো আনুষঙ্গিক পরবর্তীতে অ্যাড হয়েছে, তাই না? নাকি প্রথম দিন এসি লাগাইছেন? নাকি এসিটা প্রথম লাগাইনি, তারপরে কাজ করতে সুবিধা হবে, ধরেন আপনি এসে মানে ডালাই বালাই করবেন। তো তাহলে কাজের একটা ফ্লো আছে, কিছু জিনিস আছে যে এগুলো স্ট্রাকচার তৈরি করে দেয় আপনাকে। সো আমি বলতে চাই HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেখানে স্ট্রাকচার তৈরি করে দেবে। কিসের? আপনার ওয়েব পেজের, তাই না? তো আমরা তো অ্যানালাইসিস করে তাই দেখি যে একটা ওয়েব পেজ শুরু হয় HTML দিয়ে, তার মানে HTML এর উপরে বেস করে, HTML এর উপরেই আমার ওয়েব পেজটা দাঁড়ায়, ঠিক না? সো এই জায়গা থেকে আমি এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি। আর অন্যদিকে হাইপার টেক্সট বলতে কি বোঝায়? হাইপার মানে কি? হাইপার মানে হাই, নাকি? হাই কানেক্ট করা, জাম্প করা, লাফ দেওয়া, এরকম হাই টেম্পারেচার। সো এই ক্ষেত্রে হাইপারটেক্সট বলতে আমি যদি জাম্পের এই অর্থটা নেই, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে, যেতে পারবে না? আমরা যখন লিঙ্কে ক্লিক করি একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারি। এমনকি আপনার এই যে কন্টেন্টটা আপনি আপনার পেজে কম্পিউটারে দেখতেছেন, এটা অন্য একটা জায়গা থেকে আসতেছে, রিমোটলি এখান থেকে থ্রো হচ্ছে। আবার এই আপনার এই কন্টেন্টটা আপনার কম্পিউটারে দেখতেছেন, ওর কম্পিউটারে, সবার কম্পিউটার আলাদা আলাদাভাবে দেখতে পারতেছেন। তার মানে কি হচ্ছে? জাম্প করতেছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। লিঙ্ক করার সাথে সাথে আপনি জাম্প করতেছেন, একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএল এ রিকোয়েস্ট পাঠায় আপনি নতুন পেজে যাচ্ছেন। সো এটাকে হাইপারটেক্সট বলা যায় না? অন্য দিক থেকে যেটা বলতে চাই যে আমরা যখন এই জিনিসগুলা ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনার ম্যাক বলেন, উইন্ডোজ বলেন, মোবাইল বলেন, অ্যান্ড্রয়েড বলেন, যে কোনো প্ল্যাটফর্মেই আপনি কিন্তু এই টেক্সটটা পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনাকে কোনো রকম প্রবলেম করে না। আপনি একটা অ্যাপ মনে করেন যে অ্যাপিকে যে ফাইলটা, এটাকে পিসিতে ইনস্টল করতে পারবেন, প্রবলেম করতেছে। আবার উইন্ডোজ ইএক্সি ফাইলটা আপনার মানে মোবাইলে হচ্ছে না, ম্যাকেরটা এটাতে হচ্ছে না, এটাতে ওটা হচ্ছে না, মানে প্ল্যাটফর্মগতভাবে কিছুটা প্রবলেম হচ্ছে। কিন্তু ওয়েব পেজের ক্ষেত্রে কি হয়? সেটা আপনি ম্যাক থেকেও অ্যাক্সেস করতে পারতেছেন, যেই পেজ পাচ্ছেন, যেই ফেসবুক পাচ্ছেন, আপনার মোবাইল থেকেও সেই ফেসবুক, সেই পেজটাই পাচ্ছেন। তাহলে এটা এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা প্ল্যাটফর্ম যেটা কমন, যেটা একটা মানে সেন্ট্রাল থেকে সবগুলো জায়গাতে ডিস্ট্রিবিউট হচ্ছে, জাম্প হচ্ছে এক একটা জায়গায়, সেটাকে মানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি এটাই বলতে চাই। সো এখন যদি আমি পুরো জিনিসটাকে একসাথে করি, যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আমি এমন কিছু ট্যাক্সকে বোঝাচ্ছি যেটা আমার ওয়েব পেজের স্ট্রাকচার হচ্ছে, এবং এই ট্যাক্সগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচ করতে পারে, জাম্প করতে পারে। বুঝতে পারছি? সো এই ধরনের মানে বিহেভিয়ারগুলো আমি HTML এর মধ্যেও পাই। মানে আমি HTML বলতে যে ল্যাঙ্গুয়েজটা, যে কাজটা আমার ওয়েব পেজে রিয়েল টাইম যেটা করে, এই ঘটনাগুলো ঘটে, এবং এটার সাথেই আনুষঙ্গিক করে তার নাম দেওয়া হয়েছে এইভাবে। বুঝা যায়? বুঝতে কারো সুবিধা হয়েছে এতটুকু লাইন? হ্যাঁ, ওকে। সো আমরা যখন এই ফাইলটা তৈরি করব তখন আমাদের এক্সটেনশন কি হবে? .html, ঠিক আছে? সো আমরা একটু তৈরি করে দেখি, আমরা একটু সরাসরি এতে চলে যাই। ওকে, এটা আগের ব্যাচের। আচ্ছা, তো একটা ফাইল ক্রিয়েট করলাম আমরা htdocs নিলাম এই জন্য যে এটা সার্ভারে রান করে দেখায়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাকে HTML করার জন্য যারা নতুন তাদের জন্য একটু বলি। সো আমরা প্রথমে কি দিতে পারি? ডক টাইপ না? হ্যাঁ, বড় হাতে দিতে হবে, কি জানি এটা কি বড় হাতে? এরকম না? সো HTML নাকি? তাহলে HTML একটা ট্যাগ তৈরি করলাম। ট্যাগ কেন বললাম এটাকে? যে এটা HTML নিজে তৈরি করছে, এই নামটা আমি বানাই নাই, ঠিক আছে? HTML এ নিজে তৈরি করা, এবং সে এটার মধ্যে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, এক একটা আমরা দেখব। সো এটা একটা ট্যাগ, এটাকে শুরু করতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে,
আবার শেষও করতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। তো সেই ক্ষেত্রে শুরু আর শেষের মধ্যে পার্থক্য হলো যে শেষের মধ্যে কি থাকবে, একটা স্ল্যাশটা থাকবে, আর সবকিছু সেম। কি আবার আপনারা বলে শিখেন নাই, আমি আপনার জন্য এতগুলো মানে কথা বলতেছি। এই জিনিসগুলো ভিডিওতে দেখছি। ও আচ্ছা, ওকে, দেখ ভালো। তাহলে হেড ট্যাগ দিলাম না। সো হেড ট্যাগের মধ্যে কি থাকতে পারে বলুন তো? টাইটেল থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, তাই না? তারপরে আর কি থাকবে? জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, রাখা যায়, বাট আমরা বাকি সাধারণত এটা নিচে। তো আপনারা হচ্ছেন আজকে HTML ক্লাস করবেন, কত পেজ? 66 ওকে। দেন আমরা যেটা করতে চাই বডি, না বডি নামে একটা ট্যাগ। আচ্ছা, এতটুকু হলো একটা HTML এর বেসিক মার্কআপ বলে, একেবারে শুরু, মানে আপনাকে শুরুই করতে হবে এতটুকু দিয়ে। সো আমরা অনেকে যারা সি প্রোগ্রাম করছি মুখস্থ কোনো কথা নাই, হ্যাশ দিয়ে ইনক্লুড দিয়ে std.h কেন দিলাম কি করলাম কোনো কথা নাই, ঠিক আছে? এটা দিতেই হবে। সো আমার ক্ষেত্রে এটাই। সো এতটুকু কাজ আপনাকে প্রথমে করে নিতে হবে, দেন এবার আপনার মার্কআপটা শুরু হচ্ছে, বা আপনি এবার আসছেন HTML করার জন্য। সো সেই ক্ষেত্রে আমরা কিছু ট্যাগ দেখি, মানে কিছু ট্যাগ তো না দেখলেই না। সো যেমন h1 একটা ট্যাগ আছে, h1 এটা কেন বলেন তো? h কেন? হেডিং এর থেকে h1, ঠিক আছে? সো এখানে সে হেডলাইন তৈরি করে দিবে আমাকে, মানে আমাদের নিউজের যেরকম শিরোনাম থাকে এই হেডলাইন, সেই হেডলাইন তৈরি করে দিবে। যে কোনো আর্টিকেলের ক্ষেত্রে একটা হেডলাইন থাকে, মেইন হেডলাইন, সো ওইটা তৈরি করার জন্য। সো আমরা বলি এটাকে একটা লেখা দেই, দিস ইজ হেডিং, নাকি? ওকে, অপস কি হলো? তো এখানে এসে আমি একটু রিফ্রেশ করে, আমি যদি এখানে এটাতে যাই, 63 তে যাই, এটাতে যাই, তাহলে আমার আউটপুটটা পাচ্ছি না। এটা তো বড় না, এটা এরকম আসার কথা। ওকে, বুঝলে? আচ্ছা, এরপর আরো একটা ট্যাগ দেখি আমরা। পি ট্যাগ একটা নাম জানি, পি বলেন তো কেন? প্যারাগ্রাফ। সো এটাতে কিছু টেক্সট নিয়ে আসি, কোথা থেকে আনবো? লরেম ইপসাম। এটা একটা ডামি কন্টেন্ট, মানে এখান থেকে আমি যেটা পাবো এই টেক্সটগুলো যদি ইউজ করি তাহলে আমার কোনো কি লাগবে না, কপিরাইটসের কোনো মামলা মোকদ্দমা নাই, ওপেন সোর্স, ঠিক আছে? আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে লেখা ব্যবহার করেন তাহলে কি করতে চাচ্ছেন? ওই ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে এসেছেন, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম। সো আপনি এখান থেকে ইউজ করবেন, এটা ইউজ করলে আর কোনো অসুবিধা হয় না। তো এটা পেস্ট করলাম, এটা দিলাম, এবং এটার আউটপুট দেখে আসি। হ্যাঁ, এরকম আসছে, একেবারে রোজার এই জায়গা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আসছে। তো আমার মনে করেন যে ডিভাইস যদি আরো বড় হয় তাহলে এটা আরো বড় হবে, বুঝতে পারছি? তো তার মানে পুরো জায়গাটাই দখল করলো সে, এক কথা, বুঝলি নাই? আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ট্যাগ দেখতে পারি ইচ্ছা করলে। তো যেমন এই ট্যাগটা আমি একটা ট্যাগ এর মধ্যে নেই, সেটা হলো, অনেক ট্যাগই আছে, আমার সমাধান তো সব থাকে না, আপনারা বললেন যদি আপনাদের পছন্দের কোনো ট্যাগ থাকে। সো এর মধ্যে পেস্ট করে দিলাম, না কি বললাম বলুন তো? একটা ট্যাগ যার নাম MARK, মার্ক একটা ট্যাগ দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকবারই কিন্তু আমি যতটুকু চেঞ্জ নিয়ে আসতাম কিন্তু সেভ করতেছি যারা নতুন। সো বলুন যে ভাই আমার লিখলো আর হইলো, আমারটা কেন হয় না? আমি কিন্তু সেভ করতেছি, বাট সেভটা তো আর দেখানো যায় না, মানে আমি তো আর এখান থেকে এইভাবে সেভ করতেছি না। তো যার কারণে বলে দিলাম ওকে। তো এটা যদি নিয়ে আসি তাহলে এই অংশটা কি হয়ে গেল? মার্ক হয়ে গেল, বুঝা যায়? তো এরকম আরো বেশ কিছু ট্যাগ আছে। কি কি ট্যাগ আছে বলেন তো? এটাকে যেমন আমি যদি দেই একটা ইউ ট্যাগ দেই, এটা কি ট্যাগ বলেন তো? আন্ডারলাইনের জন্য, ঠিক আছে? আমি বোরিং করব না, আমি একটু পরে এটা স্কিপ করে যাব। এটা আমি জাস্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছি, আমি আমার অন্য কাজ আছে, বুঝা যায় এটা? আচ্ছা, আমি আরেকটা কাজ করি তাহলে, এগুলো যেহেতু করা যায়, আমি এই লাইনটাকে, মানে এই যে এখানে যে কতটুকু আছে এটাকে H4 এর মধ্যে রেখে দিই, যাবে না? যাবে যদি ওটা ইনভ্যালিড কাজ, তারপর আমি করে আগে ভুলটা করি, তো এটাকে রাখতে পারি নাকি? সো পি এর ভিতরে আমি এইচ ইউজ করলাম। এবার কি হয়েছে, এই লাইনটা নিচে নেমে গেল, তাই না? সো আমি এখন পর্যন্ত যতটুকু জিনিস দেখালাম এ দিয়ে আমি একটা টপিক কভার করতে চাই, সেটা হচ্ছে এইটা, এই যে ব্লক লেভেল এবং ইনলাইন। একটু খেয়াল করেন বিষয়টা কি ঘটছে। আমি মার্ক ট্যাগ ইউজ করছি, ভাঙে নাই,
ওই জায়গায় ছিল, হয়তোবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে আসছে। যখন ইউজ করছি, আন্ডারলাইন ইউজ করছি, তখন সে নিচে দিয়ে একটা আন্ডারলাইন দিয়ে দিছে, তারপরেও ভাঙে নাই, পাশাপাশি ছিল, সব ঠিকঠাকই ছিল। কিন্তু যেই আমি H2 ইউজ করছি, বা এখানে যেটা H4 মনে হয় দিছি, সো ওইটা দেওয়ার সাথে সাথে যেটা হয়েছে, ও ওখান থেকে লাইনটাকে ভেঙে নিচে নিয়ে এসে পড়ছে, এবং পরবর্তীতে আরও কিছু অবশিষ্ট লেখা আসছিল সেগুলোকেও নিচে বসাইছে, পাশে বসতে দেয় নাই। অথচ এটা কিন্তু ছিল না। আমি আসলে এটা যে অর্থে নিয়ে আসছিলাম, আমার জানা ছিল যে H2 তো একটু বোল্ড করার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু বোল্ড করার জন্য আমি অন্য একটা ট্যাগ ইউজ করতে পারতাম, সেটা না ইউজ করে আমি যখন H2 এর ক্ষেত্রে মানে ইউজ করলাম, যে H2 তো বোল্ড করে না, এই যে বোল্ড করছে, কিন্তু এটা করতে গেছি, বাট এখানে কি করলো, নিচে নামায় নিয়ে আসলো। এটার রিজনটা কি? যদি এটা খুঁজে বের করতে পারি, তাহলে আমি ব্লক লেভেল এবং ইনলাইন লেভেল এই কাজটা কমপ্লিট করতে পারবো। ওকে, সো আমরা দুই ধরনের ট্যাগ পাই। HTML এর যত রকমের ট্যাগ আছে সেগুলা দুই ধরনের। কিছুকে বলতেছি আমরা ব্লক লেভেল, আর কিছুগুলো বলতেছি ইনলাইন লেভেল। কাদেরকে ব্লক লেভেল বলি? ব্লক ওয়ার্ডটা কি আসলে? ব্লক মানে তো ব্লক করে নেওয়া, পুরো জিনিসটা যতটুকু জায়গা আছে সবগুলা ব্লক করে ফেলছে। তার মানে কি, আপনি যদি এই রাস্তাটায় যান, এখানে যদি দাঁড়ায় থাকেন, যদি ব্যাপারটা এমন ঘটে যে আমি আর পার হইতে পারতেছি না, তখন আমি বলবো ভাই সরে দাঁড়ান, রাস্তাটা ব্লক করে আছেন কেন, তাই তো? তাহলে এমনভাবে আপনাকে দাঁড়াইতে হবে যেন আর জায়গা অ্যাভেলেবেল না থাকে। তার মানে যতটুকু জায়গা পুরোটাই আপনি নিয়ে নিচ্ছেন, এইরকম পরিস্থিতিতে আমরা বলি ব্লক, তাই কি না? এখন ঘটনাটা যদি এমন ঘটছে যে দিস ইজ হেডিং কথাটার পরে অনেকটুকু জায়গা আছে, তাহলে ওই যে লরেম ইপসন কথাটা কিন্তু যাই উপরে বসতে পারতো। কিন্তু ঘটনাটা কি ঘটলো, যে H1 বা H2 আমি যাই ইউজ করছি না কেন, ও কি করছে, পুরো জিনিসটাকে মানে দখল করে ফেলছে। সো এই দখল করে ফেলাটাকে আমরা বলি ব্লক করে ফেলা, ঠিক আছে? সে যখন পুরো জায়গাটা ব্লক করে ফেলছে, সো আমাকে কি করতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে, পাশে দাঁড়ানোর তো কোনো সুযোগ নাই, কারণ তার তো পুরো জায়গাটা লেগে গেছে। সো এই জন্য আমাকে কি করতে হয়েছে, এই পরবর্তী কন্টেন্ট যেটা আসছে সেটা নিচে বসতে হয়েছে। বুঝতে পারছি? তাহলে কিছু কন্টেন্ট বা কিছু ট্যাগ যারা কিনা পুরো জায়গাটা জুড়ে দখল করে থাকে, পুরো জায়গাটাকে ব্লক করে রাখে, তাদেরকে আমরা বলতে পারি ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, এরকম কে, তাদের মধ্যে একটাকে খুঁজে পাওয়া গেল, H2, H1, ঠিক আছে, H5, H6, এই সবগুলোই ব্লক লেভেল, কারণ এদের পুরো জায়গাটাই লাগে। এরা যে পুরো জায়গাটা নিচ্ছে সেটা একটা প্রমাণ দেখি। আমরা যদি এই লাইনের উপরে দাঁড়ায় স্পেস এলিমেন্ট করি, স্পেস এলিমেন্টটা কি বুঝি? যারা নতুন ব্রাউজারে এই একটা টুল থাকে, লেখা আছে ইনস্ট্যাক, মজিলাতে আছে, সব ব্রাউজারে আছে। এটাতে ক্লিক করলে যেটা হয়, এখানে কিছু সোর্স দেখায়। এই সোর্সটা হলো মূলত আপনার HTML সোর্স, যেটাকে কনভার্ট করার পরে সেই ধরনের আউটপুট দেখাইতে পারছে। সো আমি যদি এই H1 এর উপরে দাঁড়াই, তাহলে দেখাচ্ছে সে, আমি একটু এটাকে ডিফল্ট সাইজে নিয়ে যাই। সো এই যে আমি এই H1টাকে যখন ধরলাম, তখন দেখেন সে পুরো জায়গাটাকে দেখাচ্ছে, তাই না? এমনকি এখানে তার সাইজটাও দেখাচ্ছে 1264 এবং 37। এটাগুলো কি পিক্সেল, এত পিক্সেল জায়গা নিয়েছে। তাহলে প্রথমটা হলো উইথ, আর পরেরটা হলো হাইট। তাহলে এটার উইথ হচ্ছে 1264 পিক্সেল, একবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আমি যদি আমার ডিভাইসটা আরো বড় করি, এটা আরো বড় হওয়ার কথা, একটু চেক করে দেখি। বড় হয়েছে না? 1690 এখন। তার মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে জায়গাটা পাইছে সেটা 1690। আচ্ছা আচ্ছা, আর এদিকে আমি একটু বড় করি, এটা অসুবিধা নাই, মানে ছোট বড় যাই করি না কেন, সে কিন্তু যার পুরো জায়গাটা দখল করতেছে, এটা আমি বুঝাতে চাচ্ছি। এখন যেহেতু সে একাই পুরো জায়গাটা দখল করছে, তাহলে তার পরের জনের গল্পটা কি হবে? বাই ডিফল্ট নিচে এসে বসতে হবে, দ্যাটস ওয়াই এটা নিচে বসতেছে। তাহলে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের নিচে থাকার যে গল্পটা, সেটা বোঝা গেল কেন এলিমেন্টটা নিচে। হ্যাঁ, এবার আমাদের একটু খুঁজে বের করতে হবে এরা কারা, কারা এরকম বিহেভটা করে। সো আপনি এটা খুঁজে বের করতে পারেন যে ব্লক লেভেল এলিমেন্ট কারা আর ইনলাইন লেভেল এলিমেন্ট কারা। সো তাদের মধ্যে আমি কয়েকটা বলে দিই, এই যে H1 সবগুলা, তারপরে LI আছে না, লিস্ট আইটেমগুলো এই কাজগুলোই করে, তারপরে আপনার P যেটা সেটাও এই কাজগুলোই করে, এবং কি ডিপ নিজেও এই কাজটা করে। সে কি করে? এলিমেন্টগুলোকে ব্লক করে দেয়, অর্থাৎ অ্যাভেলেবল পুরো জায়গাটাকে কভার করে দেয়। এবং এটা আমরা বলে থাকতে পারি, যেহেতু সে পুরো জায়গাটা দখল করে, তার মানে সে তার শেষে একটা নিউ লাইন প্রিন্ট করে দেয়। নিউ লাইন প্রিন্ট করলে পরবর্তী যে এলিমেন্টটা আসে সে নিচে বসে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কাহিনী আছে। প্রথমটা ইনলাইন, মনে করেন প্রথমটা স্প্যানের মধ্যে রেখে আপনি ছোট করে একটা কিছু লিখলেন, এতটুকু। এর পরে দিছেন হলো কি H1, তাহলে স্প্যান তো তারপরে জায়গায় কিছু রাখলো, তাহলে সেই ক্ষেত্রে কি সে এসে বসবে পাশে? সে তাও বলবে না। তার মানে সে প্রথমে একটা নিউ লাইন প্রিন্ট করবে। আমি এইটা নিয়ে আসতেছি।
তাহলে একটা ব্লক লেভেল এলিমেন্ট প্রথমে একটা নিউ লাইন প্রিন্ট করবে, যার কারণে সে নিজেও নিচে চলে আসবে এবং তার লাস্টেও একটা নিউ লাইন করবে, যেমন তারপরে যে আসবে তাকেও সে নিচে বসাবে। সো সে নিজেও কারো পাশে যায় বসবে না, তার পাশেও কাউকে বসতে দেবে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ক্লিয়ার? এই কথাটা বুঝি না এমন কেউ আছে? কেউ একজন লাগবে ওষুধ পেছনে এরকম করে একজন আর একজন কেউ একজন নাই। আচ্ছা, তাহলে আমি পরের টপিকে যাই, সেটা হলো ইনলাইন লেভেলে। তাহলে একটু উল্টাটা করলেই হয়, যে কি করে না পুরো জায়গাটা দখল করে না, সে শুধুমাত্র তার কন্টেন্ট পরিমাণ জায়গা দখল করে। তার জায়গা দখল করার জায়গাটা ফিক্স না, ওর ভিতরে যতটুকু কন্টেন্ট থাকবে সে ততটুকু দখল করবে। যেমন মার্কের ভিতরে আমি ওই যে অতটুকু কথা রাখছিলাম, ওটুকুকে শুধু নিয়ে কাজ করছে। এটাকে যদি আরো বড় করি আরো বড় হবে, ছোট করলে ছোট হবে। এটার সাথে কোনো সম্পর্ক নাই যে পুরো জায়গাটা এইগুলো কিছু নাই। তাহলে আমি এটাকে একটু এইভাবে ডাইনামিকলি বলতে পারি যে সে তার কন্টেন্ট পরিমাণ জায়গা দখল করে। কতটুকু জায়গা? কন্টেন্ট পরিমাণ। এবার কন্টেন্ট যদি বড় ছোট হয় সেও বড় ছোট হবে। তো এরকম দুই একটা এলিমেন্ট সেরকম আমি একটু বের করে রাখছি। তো এই ক্ষেত্রে আমি পিকে একটু এক্সপেক্ট করে আমি যে মার্কের উপরে যখন দাঁড়াচ্ছি তখন দেখেন এখানেও হাইট দেখাচ্ছে না, 175 দেখাচ্ছে আর ওদিকে 17 দেখাচ্ছে। সো এই যে তার পরিমাণটা এটা কতটুকু, তার কন্টেন্ট যতটুকু ততটুকু। তাহলে কিছু কিছু এলিমেন্ট বা কিছু কিছু ট্যাগ এমন পাওয়া গেল যারা কিনা তাদের কন্টেন্ট পরিমাণ জায়গা দখল করে, আর তাদেরকে আমরা বলতে পারি ইনলাইন লেভেল। ক্লিয়ার? এগুলো ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে? সো এগুলো বেশ গুরুত্বপূর্ণ, এবং আপনি যে একটা জিনিসের বেসিক জেনে তারপরে কাজ করেন এটা আপনাকে দিয়ে বোঝা যাবে। কাজ অনেকেই করতে পারে, ঠিক আছে? কাজ অনেকেই করতে পারে এবং ভালো টেমপ্লেট এনে সুযোগ করে ফেলে অনেকেই অনেক ব্যাপার নিয়ে আসতে পারে। বাট আপনি যে একটা স্ট্রং বা আপনার মধ্যে যে বেসিকটা যে ভালো, বেসিকের একটা গুরুত্ব আছে না সব কিছুর মধ্যেই। তো সেই বেসিকের জায়গাগুলো তার মধ্যে এগুলা, এবং আপনাকে যদি ঠেকানোর চেষ্টা করেন তাহলে এইগুলো দিয়ে ঠেকাবে, বুঝছেন? এবং এই টাইম থেকে করে আসছেন, সো আপনার সাথে তো একটা পিটাপিটি থাকবে সবসময়, বুঝতে পারছেন? আপনি একটা ফর্মে যান, ওখানে যদি আপনি বিআইটিএম থেকে আসছেন, আপনার আরেকজন বাইরে থেকে আসছে, আপনার সাথে সবসময় দেখবেন একটা চলবেই। এটা হয় না? হয় হয় হয়। বাটাটা ছিঁড়ে গেলে অনেক বদনাম হয়। সো এরপরে নিচে আসেন, আমরা ইউ এর মধ্যে রাখলাম। ইউ এর মধ্যে রাখতে গিয়ে দেখলাম যে হ্যাঁ এটাও সেম, যতটুকু আন্ডারলাইন দিছে ততটুকুতে সে কন্টেন্ট ধরছে, এই জন্য সে ভাঙে না মূলত। তাহলে কোনো একটা এলিমেন্ট যখন ভাঙতেছে না তার মানে হচ্ছে সে ইনলাইন। আর যদি সেটা ভেঙে যাওয়া মানে নিউ লাইন প্রিন্ট করে আসলে ব্যাপারটা এরকম না যে ভেঙে যাওয়া মানে নিউ লাইন প্রিন্ট করে ফেলো, তাহলে সেই ক্ষেত্রে এটা হলো ব্লক। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা বোঝা যায় না? সহজ। এখন আপনি যদি আমার কাছে লিস্ট চান, আমার লিস্ট দেওয়ার দরকার নাই, আমি এভাবে দেখবো যেটা এরকম হবে, এই বিহেভিয়ার দিয়ে আমাকে বলবে। সো যেটা একেবারে বলে দেওয়ার মতো সেটা হচ্ছে ডিপটা হচ্ছে তার মধ্যে একটা, আর অন্যদিকে স্প্যান হচ্ছে ইনলাইন। এটা হচ্ছে আমি উদাহরণ হিসেবে রাখলাম, এটা নিয়ে আমার সামনে কাজ আছে সেই জন্য, বুঝতে পারছেন? আর অন্যান্যগুলো আপনারা দেখে নেবেন বা ওই কাজ করার সময় বুঝতে পারবেন। যেহেতু ভাঙে নাই সো ইনলাইন হবে, যেহেতু ভাঙে তাহলে ব্লক হবে। সো সিএসএস যখন ইউজ করে তখন সিএসএস করলে আবার এই জিনিসটা, এই বিহেভিয়ারটা, এই ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ করা যায়। কেমন? ও পুরো জায়গাটা দখল করছে না, সে পুরো জায়গাটা দখল করবে না, সে শুধু কন্টেন্ট পরিমাণ জায়গা দখল করবে। এইভাবে ম্যানেজ করা যায়। আবার স্প্যান, সে ভাঙে না দিকে সে খুব ভালো, ওকে দিয়ে আপনি পুরোটা দখল করাইতে পারেন, বুঝতে পারছেন? হাইট উইডথ না, এটা হলো ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, এই ধরনের কিছু প্রপার্টি দিয়ে আমরা আগামী ক্লাসে এটা দেখার চেষ্টা করব। ওকে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? এটা কারো কোনো অসুবিধা? আসতেছি, আমি যে লজিক্যালটা দেখছি তো এটাতে আসতেছি। সো ডান। ওকে, এবার আসুন স্প্যান এবং ডিফকে একটু আলাদা করে বলার জন্য। সো আমি লজিক্যাল সেপারেটর নামে একটা টাইটেল লিখছি। লজিক্যাল সেপারেটর বলতে আসলে কি বোঝায়? সো লজিক্যাল সেপারেটর বলতে বোঝায় যেটাকে আসলে আমি পার্টিশন করতেছি, আমি আলাদা করতেছি, দুটাকে ডিভাইড করতেছি, সেপারেট করতেছি, তাই না? সেপারেট করা বোঝাচ্ছে না? ওকে, তো এই ক্ষেত্রে আমার কিছু কিছু ব্যাপার আছে, যখন আমি দুইটা ডিভকে যখন আলাদা করব, এই এক্সাম্পলটা সামনে রাখি, এটা যদি আমার একটা সার্ভিস সেকশন হয়, হয়তো পারে না এরকম? এই সার্ভিস সিস্টেমগুলো এরকম হয় না, পিএইচডিতে সাধারণত আমরা দেখি একটা আইকন থাকে, কিছু লেখা থাকে, তার ওটাকে র্যাপ করে একটা জিনিস। আবার একটা আইকন থাকে, ওটার একটা টাইটেল, ওটার আন্ডারে দুই একটা লেখা, তারপরে হয়তো বা রিড মোর বা বাটনের জন্য একটা বাটন দিয়ে থাকে একটা জিনিস। নাকি আমি কমন জিনিস বলতেছি না? এখন এই যে এই জিনিসটাকে একটু এক পাশে, এটাকে আরেক পাশে, এটাকে আরেক পাশে, সো
এইটাকে আপনি যখন ডিজাইন করতে যাবেন বা এটা নিয়ে যখন কাজ করবেন তখন এটাকে এটার থেকে আলাদা করবেন না। এই যে সেপারেট করতেছেন এটা কি দিয়ে করবেন? ডিভ দিয়ে করবেন। তাহলে ডিভ হচ্ছে একটা ট্যাগ যে কিনা ব্লক লেভেল ট্যাগ, এটাকে আমরা ইউজ করব দুইটাকে ডিভাইড করার জন্য, ডিভিশন থেকে ডিভ ট্যাগ। ঠিক আছে? সো এই কাজের জন্য আমরা কি করতেছি, দুইটা এলিমেন্ট বা দুইটা বিষয়কে আলাদা করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ডিভ ইউজ করি। সো এই ক্ষেত্রে যেটা হবে দুইটাই কি ডিভ সেপারেট করে? হ্যাঁ, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল দুইটাই কি সেপারেট করে? হরিজন্টাল ভার্টিক্যালের কথা থেকে আসলো। হরিজন্টাল ভার্টিক্যালের তো কিছু নাই। এই পজিশন কি শুধু বাম থেকে বা ডান থেকে সেপারেট করবে না নিচে থেকে সেপারেট করবে? এটা তো কন্টেন্ট। আমি যখন একটা ডিভের আন্ডারে কিছু জিনিস লিখি, ঠিক আছে, তো এখানে লিখলাম, এর ভিতরে আমি মনে করেন অনেকগুলো ট্যাগ দিলাম, বিভিন্ন রকম ট্যাগ, এক একটা ট্যাগের আবার নিজস্ব বিহেভিয়ার আছে, কোনটা ব্লক লেভেল, কোনটা লেভেল, এটা সেটা অনেক কিছু মিলে যা কিছু হয়েছে, বাট আলটিমেট এই সবগুলো জিনিস কোথায় থাকতেছে? ডিভের ভিতরে থাকতেছে। সো এবার এদেরকে নিয়ে আপনি কিছু করতেছেন কিনা বুঝতেছেন? কিছু করা বলতে আপনি যদি নিচের থেকে জায়গা চান নিচে দিয়ে মার্জিন দিবেন, যদি উপর থেকে জায়গা চান উপরে মার্জিন দিবেন, ডান থেকে মার্জিন দিবেন, সরাইতে পারতেছেন নিচে তুলে দেন। এটা ব্যাপারটা ডিভাইড করা বলতে যে আপনার পুরো ওয়েব পেজ কিরকম একটা কোপ মারছে এরকম তো না, ঠিক না? এরকম ডিভাইড না, এ ওর অবস্থানে থাকবে, এবার এটাকে আপনি পজিশন করে সরাইতে পারেন, এটা সেটা করতে পারেন, এটা পরে, ঠিক আছে? এটা এরকম না। এটার একটা ব্যবহার যদি একটু দেখাইতেন, মানে জাস্ট একটু লেখা টাইপ করে আচ্ছা ঠিক আছে, লেখা দেখাচ্ছি, তাহলে বুঝি আগে। আচ্ছা আচ্ছা আমি নিয়ে আসতেছি। তাহলে এই দুটোকে সেপারেট করার ক্ষেত্রে আমরা ডিভ নিয়ে আসি। মনে করেন এখানে একটা ইমেজ আসবে, তাহলে এখানে একটা ইমেজ ট্যাগ হয়েছে, এখানে কিছু লেখা আছে টাইটেল, সেই ক্ষেত্রে এটা একটা h1 তৈরি হয়েছে। এগুলোর ভিতরে আরো কিছু কিছু সিম্পল টেক্সট, তো সেই ক্ষেত্রে সিম্পল টেক্সটের জন্য আপনি এখানে কিছু সিম্পল টেক্সটের জন্য পি নিয়ে আসলেন। আবার মনে হলো এখানে একটা বাটন থাকবে, সো বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে যাবে, মানে অ্যাঙ্কর ট্যাগ, তাহলে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগও থাকতেছে। তাহলে একটা ইমেজ, একটা h1, একটা পি, একটা অ্যাঙ্কর ট্যাগ, এই সবে মিলে একটা সেকশন, একটা পার্ট, একটা ডিভ, তাই না? এবার এদের সবাইকে একটা জায়গায় আপনি কি করতেছেন? বাইন্ড করতেছেন, র‍্যাপ আপ করতেছেন। সো সেটা করতেছেন কাকে দিয়ে? ডিভ দিয়ে। বুঝা গেল? সো এই ক্ষেত্রে কি হলো, একটা ডিভ থেকে আরেকটা ডিভকে আপনি আলাদা করতে পারতেছেন। কোনো যদি আপনার মনে হয় যে এটাকে আমি একটু মার্জিন দিয়ে সরাইতে পারতেছেন, প্যাডিং দিতেছেন, মানে ইত্যাদি ইত্যাদি, মানে সিএসএস এর যে কোনো প্রপার্টি এর মধ্যে অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে এক ধরনের সেপারেটের কাজে দিল এটা, তাই না? আচ্ছা ভালো কথা। এবার যদি এমন হয় যে এলিমেন্টগুলা ইনলাইন লেভেল এলিমেন্ট, এখন যদি আপনি ডিভ ইউজ করেন তাহলে ভেঙে নিচে নিচে চলে যাবে, কারণ আমরা দেখছি ডিভের কাজ হচ্ছে কি নিউ লাইন প্রিন্ট করে প্রথমে একটা শেষে একটা। এখন আমার তো বিষয়টা ভাঙার দরকার নেই, যেমন আমি এই জায়গায় যে ভুলটা করছি, সো একটু খেয়াল করি যে এই টেক্সটের ভিতরে মানে P8 থেকে এই পর্যন্ত তো একটা প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফের ভিতরে আমি যে ব্লক লেভেলটা ইউজ করছি এমনি প্রবলেম হয়ে গেল না? প্রবলেম তো হলো। সো এই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, আমি এখানে যদি এরকম হইতো, এটা পুরোটাই বাদ দেই। আচ্ছা আপনি একটু খেয়াল করেন। সো আমি যেটা করলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম, এর মধ্যেই আমি এনকোড টাইপ ইউজ করি, পারি না? সো আমি যেটা করতে চাই, বলতে চাই গুগল, আর এটাকেই ডুপ্লিকেট করে বলি ওকে। সো এবার আউটপুটটা দেখি কি আসলো, এরকম আসছে না? ঠিক আছে তো? এখন আপনি এই দুইয়ের মধ্যে যদি কোনো কিছু করতে চান, এখন আমরা যদি দেখেন একটা জিনিস খেয়াল করেন, সবাই কিন্তু পি এর মধ্যে আছে, তাই না? এরা সবাই পি এর মধ্যে আছে, এখন থেকে এই পর্যন্ত সব পি হচ্ছে প্যারেন্ট, বাকি সবগুলো হলো চাইল্ড। সো আপনি যদি এখানে কিছু করেন, আমি একটু স্টাইল করে একটু বুঝাই, যদি আমি যেমন ব্যাকগ্রাউন্ড যদি বলি বা ফন্ট কালার দিই, সব কালার রেড হয়ে গেল না? হ্যাঁ, তার মানে এই যে এটার ভিতরে যেটা ছিল ওটাও হয়ে গেছে, এর মধ্যে যেটা এটাও, এটা এরকম সবকিছু চেঞ্জ হয়ে গেছে না? মানে আমি এখান থেকে যা কিছু করব সবকিছু পুরোটার উপরে পড়বে। কিন্তু আমার এটা চাই যে আমি এই দুইটা অ্যাঙ্কর ট্যাগের যে ব্যাকগ্রাউন্ড হবে বা এদেরকে আমি একটু আলাদাভাবে ডিজাইন করব, এদেরকে নিয়ে আমি আলাদা কাজ করব, বুঝতে পারো না? যেমন এদের অবস্থানটা এখানে কোথায়, নিচে, এরকম পাশাপাশি থাকলে তো হবে না, মানে এদের জায়গাটা এরকম টেক্সটের শেষ হয়েছে তারপরে থাকবে না, এদের টেক্সট থাকবে হলো এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এবং বাটনের মতো ক্লিক করা যাবে, এরকম কিছু একটা থাকবে। তাহলে এই দুইকে নিয়ে আপনার কি করতে হবে, আলাদাভাবে কাজ করতে হবে, তাহলে এটাকে সেপারেট করতে হবে। এবার প্রশ্ন হলো এটাকে কি দিয়ে সেপারেট করবে?
সো এখন খেয়াল করেন দুইটা খেয়ালই করেন, একটা হলো ডিভ। তো আমি ডিভের মধ্যে যখন রাখতেছি তখন আমি কি পাচ্ছি, এটাকে নিচে পাচ্ছি, ঠিক আছে। সো এখন এই পার্সপেক্টিভে আমার এই প্রজেক্টে এটা যায়, আমি এটাই চাচ্ছিলাম, নিচে নিয়ে আসছি এবং এটা নিয়ে আমি এখন কাজ করব। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই ডিভের মধ্যে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে কি হয়? ব্যাকগ্রাউন্ড কি বলবো, ঠিক আছে তো না স্পেলিং? সো দেখেন পুরাটার মধ্যে পাইলো, কিন্তু আমি চাচ্ছি পুরাটার মধ্যে না, গুগলের ব্যাকগ্রাউন্ড একরকম হবে, ফেসবুকের ব্যাকগ্রাউন্ড আরেক রকম হবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, আবার সেপারেট করতে হবে। এই সেপারেটটা আমি কি দিয়ে করব বলেন? এই সেপারেটটাকে যদি আমি এখন এই এনকোড ট্যাগে দিই, তো এই খেয়াল করেন, তাহলে এনকোড ট্যাগ এটাকে যদি আমি আবার ডিপ দেই, বলো কি রে বাবা এত ডিপ। সো দেখেন কি ঘটনাটা ঘটে। সো এটা আরেকটা এনকোড ট্যাগ, সো কন্ট্রোল এক্স ধরি, ওকে। এটা দেওয়ার পরে যেটা হবে, দুইটা নিচে নিচে নেমে আসবে, তাই না? দেখেন গুগল, ফেসবুক। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা এখন আমার দরকার নাই, এটা আমি যেটা বুঝাচ্ছি। আচ্ছা তারপর আমি যেটা করি সেটা হলো এটা দিয়ে দিই, এটা একটা হালকা গ্রে কালার দিবে। সো দেখেন ফেসবুক এবং গুগল নেমে আসলো কিন্তু নিচে নিচে, বুঝা গেল? এই খেয়াল করছি এতটুকু নাকি বোরিং হয়ে গেছি? তাহলে এখন দুইটা জিনিস নিচে নিচে কেন আসলো? পুরা জিনিসটা নিচে আসলো মানা যায়, কিন্তু একটা জিনিস আরেকটা জিনিস নিচে আসবে এটা মানতে পারতেছে না। ফেসবুক এবং গুগল পাশাপাশি থাকবে, দুইটা বাটন পাশাপাশি থাকবে, ডানে বামে থাকবে, ওটাতে ক্লিক করলে রিড মোড়ে যাবে, ক্যান্সেল এরকমই তো হয়। এখন আমাকে সেপারেট করতে হবে, কিন্তু এই সেপারেটটা কি দিয়ে হবে বলেন তো? ডিপ দিয়ে না, এটা হবে স্প্যান দিয়ে, বুঝা যায়? সো এটা দিয়ে সেপারেটটা হবে আবার ভাঙবেও না, এটা ভালো না? আমি তো এটাই চাচ্ছি যে সেপারেটটাও হোক আবার না ভাঙুক। সো এখন যদি আসি, সেপারেট কিন্তু হয়েছে, আপনি একটু খেয়াল করেন। সো পি এর মধ্যে আসলাম, এসে এই দেখেন এনকোডটা কোথায় গেল, এই যে। তাহলে দেখেন এই স্প্যান দুইটা স্প্যানের মধ্যে না দেখা যায় নিচে থেকে, এই দেখেন একটা স্প্যান আর একটা স্প্যান, দুইটা স্প্যান। তাহলে এই স্প্যানের ভিতরে এই কথাটা আছে আর এদিকে এই স্প্যানের ভিতরে এই কথাটা আছে, তাহলে দুইটা জিনিসই কি হলো, আমার সেপারেট হলো, আলাদা আলাদা হলো, এবং সেটা কালারও চেঞ্জ করা যাবে। অ্যাট্রিবিউট জিনিসটা কি কেউ বলতে পারি? বৈশিষ্ট্য, গুড। তাহলে আমি HTML এর ভাষায় অ্যাট্রিবিউট বলতে কালার, হাইট, উইডথ এগুলো যে কালার, হাইট, উইডথ এগুলো কিন্তু বৈশিষ্ট্য দিচ্ছেন আপনি, একটা ট্যাগের বৈশিষ্ট্য দিচ্ছেন। যেমন ইমেজ, IMG বলে একটা ট্যাগ বলছেন, কিন্তু এটা দিয়ে সে কমপ্লিট না, সে তার কাজটা এটা দিয়ে উপরেই করতে পারবে না, তাকে আরেকটা জিনিস দিতে হবে, তাকে সোর্স দিতে হবে। SRC বলে আপনি একটা সোর্স দিচ্ছেন, এটা তাকে কি দিচ্ছেন, একটা বৈশিষ্ট্য দিচ্ছেন। এ বলে একটা এনকোড ট্যাগ দিতে পারেন আপনি, সেটাতে href হাইপারলিংক রেফারেন্স যতক্ষণ পর্যন্ত আপনি এটার মধ্যে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কি হবে না, লিংক হচ্ছে না, সে এটার মধ্যে ক্লিক করলে কোথায় যাবে সেটা বলা হচ্ছে না, তার মানে কি দেওয়া হচ্ছে না, বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে না, বুঝা যায়? ইমেজ বললেন আপনি, সোর্স বললেন, ইমেজ পাইলেন, এতটুকু কি শেষ? অনেক সময় আমাকে হাইট উইডথ কমাইতে হয় ইমেজের, লাগে না? সো হাইট উইডথ যে কমাচ্ছেন, এটা কি আরো একটু এক্সট্রা ফ্যাসিলিটিস চাচ্ছেন না আপনি? তাহলে এই এক্সট্রা ফ্যাসিলিটিস, এক্সট্রা বৈশিষ্ট্যগুলোকে আমরা তো অ্যাট্রিবিউট বলতে পারি। তাহলে আপনার এই শব্দের সাথে মিল রেখে আমি যদি বলি যে ট্যাগের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে এমন কিছু এলিমেন্টকেই আমরা কি বলতে পারি, অ্যাট্রিবিউট বলতে পারি। ওকে, এটা আমরা দেখছি বা আমরা অলরেডি অনেকে জানি। সো একটা উদাহরণ নিয়ে আসি, এটা যদি কারোর কাছে ক্লিয়ার না হয়। তো যেমন আমরা সরাসরি অন্য একটা জায়গায় চলে যাই। সো দেখেন আমি একটা লিস্ট তৈরি করি, UL মানে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? লিস্টের আইটেমগুলা এর মধ্যে থাকবে এবং এই পুরো লিস্টটা আনঅর্ডার বলতে আমি 1 2 3 গুণে রাখতে হবে না, আমাকে জাস্ট বললেই হবে, নামগুলো থাকলেই হবে, বুঝা যায়? সো এই ক্ষেত্রে আমি আনঅর্ডার লিস্ট ইউজ করলাম। এর ভিতরে আমি বলতে চাই li মানে লিস্ট আইটেম, প্রত্যেকটারই মিনিং আছে। সো লিস্ট আইটেম, সো আমি বলতে চাই PHP, তারপরে বলতে চাই CSS, তারপরে বলতে চাই HTML।
সো এটাকে যদি আমি সেভ দিয়ে ব্রাউজারে দেখি কি বলুন তো, এরকম একটা লিস্ট পাইতেছি। সো ট্যাগের মতো করে কাজ করে দিল, লিস্টের মতো করে শো হইলো। আপনি খুশি, আমিও খুশি। বাট আপনাদের মধ্যে কেউ মনে হলো এটাতে এরকম ফোটা ফোটা আসলো কেন, এটা অন্য কিছু আসতে পারলো না, এটা সার্কেল আসতে পারলো না? তাহলে এই যে চাওয়াটা, এটা কি এক্সট্রা চাওয়া না, ফ্যাসিলিটি না? বৈশিষ্ট্য দিতে চাচ্ছেন, মানে আপনি একই জিনিস চাচ্ছেন কিন্তু ভিন্ন বৈশিষ্ট্য যেন থাকে, এর ভিতরে কিছু কোয়ালিটি আবার আলাদা কিছু চাচ্ছেন। তো এই ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো নিয়ে আসতে আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এখানে। তাহলে আমি এখানে বলবো কি, টাইপ। তাহলে টাইপ বলে আমি এই যে এতটুকু লাইন লিখলাম, এটা কি অ্যাট্রিবিউট। এটা যেটা করতেছে, আমি যদি এখানে বলে দেই সার্কেল, যদি বলে দেই তাহলে এটাকে সে কি করে দিবে, এরকম সার্কেল করে দিচ্ছে। তাহলে এই যে সে কিন্তু কাজ করতে পারতেছিল না, পারতেছিল, বাট আপনার রিকোয়ারমেন্ট অনুসারে সে আরেকটু এটাকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করা কিংবা আরেকটু বৈশিষ্ট্য দিয়ে এটাকে আরেকটু আপনার মতো করে দিতে চাইছে। তার জন্য যে জিনিসটাকে অ্যাড করা লাগলো আমার, সেটা হলো টাইপ নামের একটা অ্যাট্রিবিউট, নট টাইপ নামের ট্যাগ। টাইপ কিন্তু কোনো ট্যাগ না, টাইপ কি অ্যাট্রিবিউটস। ক্লিয়ার এটা? সো আপনি এরকম ট্যাগের ভিতরে, প্রথম ট্যাগের ভিতরে বিশেষ করে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগে কি হয় না, কখনো অ্যাট্রিবিউট হয় না। মানে এই জিনিসটা আপনি চাইলে এখানে লিখতে পারবেন না, এই যে এটার মধ্যে লিখতে পারবেন না, বুঝা গেছে? সো এটা লিখতে হবে মাস্ট জায়গা কোথায়, এই প্রথম ট্যাগের মধ্যে, মানে স্টার্টিং ট্যাগের মধ্যে। প্রথম ট্যাগ তো স্টার্টিং ট্যাগের মধ্যে আপনাকে লিখতে হবে। এক সেকেন্ড যেটা হচ্ছে HTML এলিমেন্ট। হোয়াট ইজ HTML এলিমেন্ট? HTML এলিমেন্টটা আসলে বলতে বোঝায় যে আপনি বুঝতেই পারতেছেন এলিমেন্ট মানে কি, উপাদান। তাহলে HTML এর উপাদান, তাহলে HTML এর উপাদান ট্যাগ হতে পারে। আচ্ছা ট্যাগ বললে তো কন্টেন্টটা বাদ করে গেল, কন্টেন্ট থাকে না? আমি H1 যে দিস ইজ হেডিং কথাটা লিখছি, বা এই যে এখানে লেখা আছে PHP CSS, এগুলা কি কন্টেন্ট? এগুলা কি ট্যাগ? তাহলে আমি যদি মনে করেন যে HTML এলিমেন্ট মানে হচ্ছে ট্যাগগুলা, তাহলে তোমার কন্টেন্ট বাদ গেল। আবার যদি বলেন যে HTML এলিমেন্ট হচ্ছে কন্টেন্ট, তাহলে তো ট্যাগ বাদ গেল। আচ্ছা দুটাকে মিলাই বলবো, তাহলে আবার অ্যাট্রিবিউট বাদ গেল। এই বুঝা যায়? তাহলে আমাকে এলিমেন্ট বলতে এই তিনটা সমন্বয় কিছুকে বুঝাইতে হবে যেন বাদ না যায়। তাহলে একটা ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এবং তার মধ্যে কন্টেন্ট, এবং যদি তার মধ্যে কোনো অ্যাট্রিবিউট থাকে, এই সবে মিলে যেটা হবে সেটাই হচ্ছে HTML এলিমেন্ট। সো এটা আমি একটা বেটার এক্সাম্পল নিয়ে আসি। আমি চাই এটা উদাহরণটা আমি গুগল থেকে নিয়ে আসি। সো বলতে চাই আমি HTML কি বলবো, এলিমেন্টস। সো এলিমেন্টস বলে আমি যদি ইমেজে ক্লিক করি, আমাকে কিছু স্যাম্পল দেখাচ্ছে। সো এটাকে একটু খেয়াল করেন। সো দেখেন সে বলতেছে H1 যেটা সেটা হলো ওপেনিং ট্যাগ, আর H যেটা শেষ হয়েছে সেটা হলো ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে যেটা আছে সেটা হলো কন্টেন্ট, আর এই সবে মিলে হচ্ছে এলিমেন্ট। বুঝা যায়? সো এটার উপর খেয়াল রাখতে হবে, এবং এটা যেন মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো জিনিসপত্র না হয়, ঠিক আছে? এবং অনেকে এটা বলতে পারে না, আমিও ইন্টারভিউতে মেবি অনেকে জিজ্ঞেস করে আসছি, বাট অনেকে এটা বলতে পারে না। সো এরকম যেন না হয় যে আপনি ওটা বলতে পারতেছেন না। এটা কিন্তু খুব সিম্পল একটা কনসেপ্ট, এটা খুব আমার কিছু না। তো বোঝা গেল এটা? আচ্ছা তাহলে আমরা এই সুযোগে আমরা ওই লিস্টগুলো দেখেই ফেলি। তাহলে ইউএল এক রকমের লিস্ট, এই যে এটাতে আমি এক টপিকটা নিয়ে আসছি। সো ইউএল আনঅর্ডার লিস্টের ব্যাপারে এরকম না, আরেকটা লিস্ট আছে সেটা হলো অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্টে আসি। অর্ডার লিস্টের জন্য আমরা কি বলতে হবে বলুন তো, ওএল, অর্ডার লিস্ট। সো সেম জিনিস, আমরা এই জিনিসটাকে এখানে নিয়ে আসেন। এরকম আইটেমের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, লিস্ট আইটেম দুটো জায়গায় সেম, বুঝা না? মানে হচ্ছে আপনি লিস্ট দুই ভাবে লিখতে পারেন, একটা হলো সংখ্যা ক্রমিক নং দিয়ে দিয়ে লিখতে পারেন, আরেকটা হলো ক্রমিক নং ছাড়া লিখতে পারেন। সো এই দুইয়ের পার্থক্যের সাথে মিলে হচ্ছে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। বাট লিস্টের আইটেম আপনি কি কি লিখবেন ওটা তো লিখবেনই, ওটা তো সেম। সো এই জায়গাটা কোনো পার্থক্য নাই। সো আপনি এটাকে সেভ দেন, সেভ দিয়ে এটাতে আসেন, দেখেন 1 2 3 অটোমেটিক এসে পড়ছে। এটা আমি কিন্তু দেই নাই, বুঝা যায়? ঘুম আসে? ঘুম তো আসবেই, ঘুম ঠেকা রাখতে পারে নাই বাদশা আকবর নিজেও। তো টাইপ, এখন আমরা টাইপ দিই। আমার মনে হলো 1 2 3 কেন আসবো, ABCD আসতে পারে না, রোমান সংখ্যা আসতে পারে না, অনেকভাবেই তো লিস্টিং করা যায়, তাই না? সো এই লিস্টিংটাকে আমরা নিয়ে আসতে চাই। সো এই জায়গাটাকে যদি আমি একটু দেখাই, তাহলে এই জায়গায় আমি কি বলবো, জাস্ট শুধু এরকম বলে দিলেই হবে, মানে কিসের ক্রমান্বয়ে চাচ্ছি সেটা বলে দিলেই হবে। সো এটা বলে দিলাম, দিয়ে সেভ করে এখানে একটু দেখি। সো ABC আসছে। সো আরো যদি আইটেম থাকতো তাহলে এভাবে যেতে থাকতো। 1 দিলে কি 1 2 3 চলে যাবে?
1 2 তো ছিলই, ওটা তো ডিফল্ট, ওটা থাকবে। ওটার জন্য মনে হয় 1 2 3 দিলে 1 2 আসার কথা না, বাট আসতে পারে। এটা ছিলই, এটা আপনি কিছু না দিলে আসবে, এটা দেওয়া না দেওয়া একই কথা, এটাই থাকবে। আর এখানে আপনি যদি এরকম আই দেন, I দিলে কি? হ্যাঁ আই দিলে হলো রোমান সংখ্যাটা ইয়া করবে, বুঝতে পারছি? তাহলে এই দেখেন, এগুলো আপনার অ্যাট্রিবিউট, এগুলো আপনার বৈশিষ্ট্য, আপনার চাওয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাট ট্যাগের কাজ কিন্তু সে করতে পারতেছিল, বাট সেটাকে আরেকটু ফ্যাসিলিটি, আরেকটু ওভার ইয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো তৈরি হয়েছে। ক্লিয়ার? জি ভাই। আমরা আরেক রকমের লিস্ট দেখি লাস্ট, সেটা হলো কি লিস্ট? ডেফিনেশন লিস্ট। অর্থাৎ ওখানে আমাদের এখানে লিস্টে সাধারণত কি হয়, নোট থাকে, খালি নামগুলো বলা থাকে, কিন্তু আরেক ধরনের লিস্ট আসবে, সেখানে সাথে সাথে একটু বিবরণও বলা থাকবে, বিবরণটাও বলা থাকবে, এটা কি আইটেম। সো এটা একটু বানাই, তার জন্য প্রথমে ডিএল বলতে হবে। কি বল? ডেফিনেশন লিস্টের জায়গা থেকে ডিএল। এরপরে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, নাম হচ্ছে ডিটি। ডিটি মতলব আপনার ডেফিনেশনের টাইটেল, টি ফর টাইটেল, আপনি এটা কি টাইটেল দিতে যাচ্ছেন সেই জায়গা থেকে। সো আমরা এখানে লিখি HTML। ক্লিয়ার? এখন এই টাইটেল দেওয়ার পরে এটা একটা বিবরণ থাকবে না, ডেসক্রিপশন, সেটা ডিডি। এই বুঝা যায়? তাহলে প্রথম হলো ডিএল ডেফিনেশন লিস্টের জন্য, তারপর হলো ডিটি টাইটেলের জন্য, এরপর হলো ডিডি তার ডেফিনেশনটা আপনি এখানে বলে দিবেন সেটা আসলে কি। সো আমি একটু ডামি টেক্সট নিয়ে আসি, আপনি এখানে দিয়েন যেটা ভালো লাগে আপনার, এটার জন্য আপনি যেটা বলছেন বা এই রিলেটেড কথাটা এটা দিতে পারেন এই জায়গায়। এখানে কয়টা আইটেম বলেন তো? একটা আইটেম, দুইটা আইটেম? এই দুইয়ে মিলে কিন্তু একটা আইটেম, একটা ডিটি এবং একটা ডিডি, এই দুইয়ে মিলে হচ্ছে আপনার একটা আইটেম। ক্লিয়ার? এরকম দেন আপনি 2-3টা দিতে পারেন যদি আপনার 2-3টা মনে হয়। এটা কখন লাগে বলতে পারেন? যেমন আমরা এখান থেকে কোর্স অফার করলাম, সো বললাম এখানে হলো ওয়েব ডেভেলপমেন্ট PHP। এখন এটার সাথে ছোট একটু বিবরণ দিয়ে দেবেন, এটা কোথা থেকে শুরু হচ্ছে বা এটা মানে কারা করতে পারবে, এই বিষয়গুলো ছোট করে অল্প কথায়। আবার এখানে বললাম হচ্ছে ওয়েব ডিজাইন, সো ওয়েব ডিজাইন কোর্সটা কি, কেন, কবে থেকে শুরু হবে, এই জন্য ছোট করে একটু বলে দিলাম। এই ধরনের সিচুয়েশনে এই জিনিসটা ব্যবহার হবে, বুঝা যায়? সো এটার আউটপুটটা দেখি আমি, কন্টেন্ট থাকুক। সো দেখেন এটা কন্টেন্টটা কি হয়েছে, আপনার যে টাইটেলটা সেটা প্রথমে থাকবে, টাইটেল থেকে একটু সরে এসে তারপরে এই ডেসক্রিপশনটা তৈরি হবে। ওকে, তো এগুলো আমরা যখন আরো করব তখন আরো ভালো বোঝা যাবে, এটা নিয়ে অসুবিধা নাই। অনেকের ঘুম চলে আসছে, এটা খুব বিপজ্জনক। সো একটু খেয়াল করছি, তাহলে এটা পারছি, বুঝতে পারছি? ওকে, ডান। সো এখন আমরা দেখি হচ্ছে লিঙ্ক করার বিষয়টা, ঠিক আছে? সো এটা খুব বেশি কিছু দেখানোর নাই, বাট আমি দেখাবো যে এক একটা ফোল্ডার বা ভিতর থেকে পাতগুলো থেকে যখন আমরা লিঙ্ক করব তখন কি প্রবলেমটা হয়, ঠিক আছে? সো প্রথমে দিব এন্টার ট্যাগ এবং href দিলাম। তো এখানে এসে বলি হচ্ছে গুগল, এটা তো একটু আউটপুটে দেখি। সো আমরা একটা ইউআরএল পাচ্ছি না। এখন যদি এই অ্যাট্রিবিউটটা না দেই তাহলে কি হবে বলেন তো? এই অ্যাট্রিবিউটটা দিলাম না, তাহলে কি করবে? জাস্ট এজ এ সিম্পল টেক্সট, প্যারাগ্রাফের মধ্যে থাকলে যেরকম একটা টেক্সট, এরকম একটা টেক্সট, এছাড়া কোনো ভিন্ন কোনো অর্থ নাই। তাহলে আমি আরেকবার বলার চেষ্টা করি যে অ্যাট্রিবিউট যে কি করতেছে, ট্যাগের সাথে কাজ করতেছে এবং সেই ট্যাগের যে সমস্ত ফাংশনালিটি আছে সেটাকে আরো বেশি কমপ্লিট করতেছে, তাই না? এটা ছাড়া তো এটা কমপ্লিট না, কমপ্লিট। ওকে, তাহলে আমরা অ্যাট্রিবিউটটা দিলাম। দেওয়ার পরে এই জায়গাটা কিসের বলেন তো? লিঙ্ক, অর্থাৎ এখানে ক্লিক করার পরে কোন পেজে যাবে, কোথায় কি হবে সেটা। সো আমরা যদি গুগলে যেতে যাচ্ছি, সো google.com এর এই ওয়েব পেজের এই লিঙ্কটা আমরা এর মধ্যে বসাই দিব নাকি? এটা কপি করলাম, লিখলেও হয়তো। সো এর মানে কি দাঁড়ালো একটু খেয়াল করি। সো এর মধ্যে ক্লিক করলে আমার এই পেজটাতে নিয়ে আসতেছে, সিম্পল। এই লিঙ্কটা আপনি করলেও যেমন হবে, আমিও করলে এরকম হবে, সারা দুনিয়া যে কেউ করুক এরকমই হবে। কেন বলেন তো? এটা হলো এক্সটার্নাল লিঙ্ক, বাইরে থেকে, আপনার ওয়েব পেজের সাথে এটা কোনো সম্পর্ক রাখে না। এই লিঙ্কটা, এই ইউআরএলটা যেটা তৈরি হয়েছে এখানে, এটা কি আপনার পেজের সাথে কোনো সম্পর্ক রাখে? এটা ওর নিজস্ব, গুগলের। ওখান থেকে আপনি লাইভ, ওখান থেকে আপনি এই জিনিসটাকে ইউজ করছেন। সো এখানে আপনার আমার তেমন কোনো লিঙ্ক নিয়ে, পাথ নিয়ে এত ঝামেলার কিছু নাই। ওকে,
সো এই জায়গাটা আমি যদি টেক্সট ইউজ না করে আমি যদি কোনো ইমেজ ইউজ করি তাহলে কি করবে? সেই ইমেজটাই লিংক হবে। মনে করেন যে আমি এটার ভিতরে এসে h2 বলতেছি, সো দিস ইজ তাহলে এই কথাটাও কি এখন লিংক হয়ে যাবে? তাহলে এটা দুইটা কাজ হলো, সে h2 এর জন্য যে ইফেক্টটা থাকার কথা ছিল সেটাও হয়েছে, আবার এনকোড ট্যাগের মধ্যে যেহেতু আছে সেটা, সো এনকোড ট্যাগের যে ইফেক্টটা সেটাও পড়ছে, মানে লিংকও হয়েছে। সো এটাতে ক্লিক করলে হ্যাঁ কাজ হচ্ছে। অসুবিধা আছে? আচ্ছা, এটাকে আরেকটু জটিল করা যাক, ইমেজ দেওয়া যায়। হ্যাঁ, সো আমরা একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাই কপি করি। তো এই জায়গা যদি এটাতে এই h2 এর পরিবর্তে যদি এটা নিয়ে আসি তাহলে কি বলবো? img বলে image.jpg নাকি? সো আমরা একটু দেখি এটা আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে। সো এটা রিসেট করি। এটা হলো ডিফল্ট ভাবে এই সাইজটা দেখাচ্ছে এবং এটার মধ্যে ক্লিক করলে এটাতে যে ইউআরএলটা দেওয়া আছে, যে লিংকটা দেওয়া আছে ওটা কাজ করতেছে। তার মানে একটা ইমেজকেও আমরা লিংক করতে পারলাম। বুঝা যায়? আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সো এখন আমাকে যেটা করতে হবে, এখানে উইথ বলে দিই। সো উইথ বলে দেই, উইথ আমি হ্যাঁ ছোট করে দেখাই, বড় মেবি নাও হতে পারে, বা আমি একটু দেখি তাহলে আমি ছোট করে দেখাই। পিক্সেল লাগে না। পিক্সেল কেন লাগে না বলেন তো? অ্যাট্রিবিউটের ভ্যালু সবগুলাই এই সমস্ত নিউমেরিক্যাল যেগুলো এগুলো সবকিছু কি বাই ডিফল্ট পিক্সেলই, এখানে পিক্সেল বলা দরকার হয় না। পিক্সেল হলেও কাজ হবে না, অসুবিধা নাই। পিক্সেল বলে যে কাজ করবে না তা না, এরকম এখানে তো কখনোই পিক্সেল দিয়ে দেখি নাই। সো এটা দরকার হয় না, ঠিক আছে? এটা বাই ডিফল্টই পিক্সেল। সো পিক্সেলকে পিক্সেল বলার কি আছে? আচ্ছা, এটাকে একটু বড় করে দেখি এখন। 600 দিই, দেখি বড় হয় কিনা। দেখি 600, একটু দেখি। হ্যাঁ 600। কিভাবে বুঝলাম বলেন তো? ওই যে এখানে সাইজ যেটা বলতেছিল একটু আগে, আমার সবগুলো এলিমেন্টের সাইজ বলে দিচ্ছিল না? সো এই যে এর উপরে রাখলে ওই যে কালো এই যে এটাতে 600 বলে দিচ্ছে, বুঝতে পারছি? তাহলে এটা দিয়ে আমি কি করতে পারতেছি? এটার সাইজটাকে কাস্টমাইজ করতে পারতেছি। এটা সিএসএস দিয়ে করা যাবে, আমরা ধরে তখন আরো ভালোভাবে করব, এটা আছে। তাহলে এটাও লিংক হইলে তো, এটা ক্লিয়ার না? আচ্ছা, এবার আসো অন্য কিছু বিষয় নিয়ে আসি। সো আমি একটু প্রজেক্টে চলে যাই। জ্যাম্পের মধ্যে P963 এটা না, এটা না আমাদের আজকে প্রজেক্ট। সো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, বলতে চাই PAGES পেজেস। এখানে কি করব? ইনডেক্স ফাইল ছাড়া বাকি সবগুলো এখানে রেখে দেব। আমার সার্ভিস পেজ থাকতে পারে, অ্যাবাউট থাকতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে, থাকবে না অনেকগুলা। সো এদেরকে আমি একটু অ্যারেঞ্জ করে এর মধ্যে রাখতে পারি না? সো রাখি। সো আমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করি, একটু বুঝে আগাই। সো বলি about.html, একটা পেজ তৈরি করে ফেললাম। তারপর আরেকটা পেজ বানাই, এটাকে কপি করে ফেলি, এটাকে কি বলবো বলেন তো? সার্ভিস বলে দিই, ঠিক আছে? তো এডিটরে এসে চেক করলে আমরা এখানে পেজেস নামে এই ফোল্ডারটা পাচ্ছি এবং এর মধ্যে দুইটা পেজও পাচ্ছি। ক্লিয়ার? সো ঠিক আছে, ভালো কথা। সো আমরা এখানে এই জিনিসটা নিয়ে আসি ইনডেক্স পেজ থেকে। এটা হলো মার্কআপটা, এটা নিয়ে এসে আমি সার্ভিসের মধ্যে এখানে বসাই দেই, আর এখানে পুরোটা ফেলে দিয়ে জাস্ট একটা h2 নিয়ে আমি বলি দিস ইজ সার্ভিস পেজ, ঠিক আছে? এই প্রবলেম কোনো? আচ্ছা, সো এটা সম্পূর্ণ কপি করি, করে অ্যাবাউটে গিয়ে পেস্ট করে দেই, আর এখানে বলে দেই দিস ইজ অ্যাবাউট পেজ। ক্লিয়ার তো? সো আমি এখন যেটা চাচ্ছি যে এখান থেকে অ্যানকর ট্যাগ করে লিংক করে আমি কোথায় যাব? এই সার্ভিসে যাব, অন্যান্য পেজে যাব। সো এই ক্ষেত্রে আমার এটা কি আর দরকার আছে? এটা আপাতত ফেলে দেই, আমার ওই জিনিসটা বেশি মনোযোগী দেওয়া উচিত। সো এখানে আসলাম, এসে আমি বলতে চাই ABOUT
সো অ্যাবাউট বললাম, এখন এখানে ইউআরএল দিতে হবে, তাই না? সো এখানে ইউআরএলটা কি হবে? যারা নতুন তাদের জন্য বলি। সো আমি একটু চেক করতে চাই। সো মনে করেন আমি কোন পেজে যাচ্ছি, অ্যাবাউট পেজে যাচ্ছি, তাহলে অ্যাবাউট পেজের নামটা তোকে বলতে হবে। এটা তো শিওর, এটা কোথায় আছে না আছে এটা পরের চিন্তা। তাহলে এই ফাইলে যেতে চাই, তাহলে এই পেজের নাম হচ্ছে about.html, এটা তো লাগবে মাস্ট। তাহলে এই জায়গাটাতে প্রথমে বলতে হবে about html। এতটুকু ক্লিয়ার? ওকে, এবার আসি একটু সেট করি এবং এটাকে দেখার চেষ্টা করি কি হয়েছে। আমি একটা অ্যাবাউট নামে একটা লিঙ্ক পাচ্ছি, তাই তো? সো একটু বড় করি। এটাতে যখন দাঁড়াচ্ছি তখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে বলতেছে কি অবজেক্ট নট ফাউন্ড। এটা আসাই উচিত ছিল, বাট যাদের নতুন তাদের জন্য বলি এটা কেন এরকম হলো একটু খেয়াল করেন। বলছে day4html, যেটা আমার ফোল্ডারের নাম, আজকের ক্লাসের প্রজেক্ট যেটা ছিল ফোল্ডার, ওইটার ভিতরে এসেই সে about.html কে আশা করতেছে। তার মানে আমি একটু ফিজিক্যালি চেক করি, সেটা হলো যে এই যখন আমার day4html এর ভিতরে ঢুকলে এখানে তো কোনো about.html নামে কোনো ফাইল নেই, আছে? কিন্তু একটু খেয়াল করেন এই জায়গায় যে ইউআরএলটা দেখাচ্ছে সেটা তো তাই বলে। আচ্ছা, আমি এখানে একটা ইউআরএল পাচ্ছি, তাই না? এটা একটা ইউআরএল না? সো এখানকার ইউআরএল কি বলে যে আমাকে মানে এই যে html এই ফোল্ডার, তাহলে এই ফোল্ডার আর এই ফোল্ডার তো একই ফোল্ডার, কিন্তু এর ভিতরে কোনো about.html আছে নাই। সো about.html আছে হলো এই পেজেস এই ফোল্ডারের ভিতরে। সো এখন যদি আমি এই ইউআরএলটা দেখি তাহলে কি পাচ্ছি দেখেন তো, day4html এরপরে হচ্ছে পেজেস। তাহলে এই কথাটা এখানে অ্যাড করি। তার মানে ওখানে পেজেসটা লিখতে হবে। সো PAGES দিয়ে আমি যদি এন্টার দেই আমি পেজটা পাচ্ছি। তার মানে আমার ইউআরএল হইতে হবে কি রকম, এই যে পেজেস দেন about.html, তাই না? সো আমি এটা এখান থেকে কপি করে নেই, নিয়ে এবার এটাকে ওটা দিয়ে রিপ্লেস করে দিলাম। কেন কি হয়েছে বুঝতে পারছি। সো এবার একটু খেয়াল করি, একটু রিফ্রেশ করি, অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথেই অ্যাবাউট পেজ পাচ্ছে। ক্লিয়ার? এই বুঝতে পারছি। ওকে, প্রশ্ন আছে কোনো? আমি আগাই, তারপর আরেকটু জটিলতা তৈরি হবে, তখন বুঝতে সহজ হবে, অসুবিধা নেই। ওকে, সার্ভিস। তো সার্ভিস পেজটা আমি যেটা চাই, আচ্ছা এই কন্ট্যাক্ট পেজ লাগবে না একটা? সো কন্ট্যাক্ট পেজটা আমি চাই এই ফোল্ডারের ভিতরে হোক। আমি প্রথমে বলে নেই হচ্ছে কন্ট্যাক্ট, এটার ভিতরে সেটা ফাইল ক্রিয়েট করি, ওগুলো ওখানেই থাক। ঠিক আছে? সো এটাকে একটু এডিটর ওপেন করি, দেখি কি হলো। এই যে কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডার চলে আসছে, এখানে এটা আছে। সো এটাকে কপি করে কন্ট্যাক্টে পেস্ট করি, আর এখানে জাস্ট এটা বলে দেই এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। ওকে, আচ্ছা এই খেয়াল করি আমি একটা কন্ট্যাক্ট পেজ বানাইছি, যেটা রাখছি কোথায় ফিজিক্যালি একটু চেক করে আসি। যে এই প্রজেক্টের ভিতরে ঢুকে পেজেসের ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে কন্ট্যাক্ট, তার ভিতরে রাখছি কন্ট্যাক্ট পেজটা, ঠিক আছে? সো আমি যদি এটাকে জাস্ট ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি, আর এখানে বলি হচ্ছে কোনো রকম ইউআরএল চেঞ্জ করতে হবে, অ্যাবাউট পেজে তো চলে যাবে। সো আমাকে বলতে হবে কন্ট্যাক্ট, ডান নাকি? তাহলে পেজেসের আগে দেখি ঘটনাটা কি ঘটে। সো তা দেখার জন্য এটা এরকম হয়েছে কেন। সো এখানে কি হয় একটু দেখি, আমরা ইন্ডেক্স পেজে যাই, যে কন্ট্যাক্ট পেজ পাচ্ছি, ক্লিক করি, আবার পাচ্ছে না, এবং পাবে না, অনেকে বুঝতেও পারছি পাবে না। বাট আবার একটু রিভিউ করি ঘটনাটা কি ঘটছে। সে যেটা করছে, পেজেস নামে যে ফোল্ডারটা আছে এর ভিতরে যায় খুঁজতেছে, পেজেস নামে ফোল্ডার যেটা আছে সেটার ভিতরে যায় খুঁজতেছে। সো আমার এখানে দেখেন পেজেস, আমি ওখান থেকে দেখাই, এভাবে দেখতে অসুবিধা হবে। তো এটার একটা শর্টকাট হওয়া উচিত এখানে। আচ্ছা, তাহলে পেজেস এর ভিতরে সে কন্ট্যাক্ট নামে আসলে কোনো ফাইল নাই, তো সে বলতেছে পাচ্ছে না, তার পাইতে হবে কোথায়, এই ফোল্ডারের ভিতরে যে। তাহলে আমি এই ফোল্ডারের নামটাকে কপি করে নেই, আর এখানে এসে এটা বলতে হয় যে পেজেসের ভিতরে ঢুকে তুমি যেটা করবা, এই নামে একটা ফোল্ডার আছে, দেন তুমি এর ভিতরে যে ট্রাই করো। ওকে, তাহলে একটা নাম বলা এবং স্ল্যাশ বলার মানে কি, ফোল্ডারের নাম স্ল্যাশ, তার মানে ওই ফোল্ডারের ভিতরে যাও।
একটা নাম তার ভিতরে স্ল্যাশ, তার মানে ওই ফোল্ডারের ভিতরে যাও। ওকে, সো এবার দেখা যাক এটা কিভাবে কাজ করে। সো আমরা আসলাম, রিফ্রেশ করলাম, কন্টাক্ট পেজ পাচ্ছি। ক্লিয়ার? তার মানে এটা খুব ক্লিয়ার যে আমি যে জায়গাটা দাঁড়ায় আছি ওই জায়গাটার সাথে সামনের দিকে যেতে থাকবো নাকি। একটা জিনিস খেয়াল করেন তো, আমি যখন কথা বলে কন্টাক্ট পেজটাকে যখন পাচ্ছি তখন ইউআরএল কি দেখেন তো, লোকাল হোস্ট p9, তারপরে একটা ফোল্ডার 63 পেজ, তারপরে ডে 4, তারপরে পেজেস, তারপরে কন্টাক্ট, তারপরে কন্টাক্ট, এরকম না? অথচ আমি এখানে কতটুকু লিখছি, জাস্ট পেজেস থেকে লিখছি না। এটা কোন পেজ? এই নিজে কোন পেজ? ইন্ডেক্স পেজ না? তাহলে ইন্ডেক্স পেজ যেখানে দাঁড়ায় আছে তারপর থেকে সে এখানে লেখা শুরু করছে। তাহলে লিংক হয় দুই রকম। ইন্টারভিউ কোশ্চেন, লিংক হয় দুই রকম। একটাকে বলা হয় অ্যাবসলিউট পাথ, মানে অ্যাবসলিউট লিংক বা অ্যাবসলিউট পাথ, আর একটা হলো রিলেটিভ পাথ। এটা ব্যবহার করছি আমি কি পাথ বলেন তো? রিলেটিভ পাথ। এটা ব্যবহার করছি রিলেটিভ পাথ। কেন? ইন্ডেক্সের সাপেক্ষে এটা হলো ঘটনা, ইন্ডেক্স ফাইলের সাপেক্ষে। অর্থাৎ ইন্ডেক্স ফাইলটাকে যদি আমি এখন সরাই ফেলি তাহলে এই পাথ কোনটা কাজ করবে না। করবে? একটু খেয়াল করবো, চলেন। তো দেখেন এটাকে একটু বুঝাই। এই যে ইন্ডেক্স পেজ, একটা ফাইল দেন, বলেন টেস্ট, এই পেজটাকে ধরে এর ভিতরে নিয়ে যান। নিয়ে গেলাম তো? কোথায় নিয়ে গেলাম? পেজেস এর ভিতরে। এখানে কি জানি করা যায়, এটা সো টেস্ট। ওকে, সো আমি এখান থেকে ওপেন করি ব্রাউজারে। একটু খেয়াল করেন, এখন কোনটাকে দিচ্ছি, কোনটাকে পাচ্ছে না। এখন অ্যাবাউটে দিচ্ছি, অ্যাবাউটে পাচ্ছে না। তাহলে কি ঘটনা ঘটলো? এই পেজের সাপেক্ষে চিন্তা করছিল, সো এই জন্য এটা মিসিং দেখাচ্ছে। বুঝা যায়? ক্লিয়ার হলো? তাহলে আমি আবারও একটু রিপ্লাই করি জিনিসটা। একটা হলো অ্যাবসলিউট পাথ, একটা হলো রিলেটিভ পাথ। অ্যাবসলিউট পাথটা হচ্ছে তার ড্রাইভ থেকে ধরে যে পাথটা তৈরি হয়েছে সেটা হচ্ছে তার অ্যাবসলিউট, একেবারে এটা এই লোকাল হোস্ট করে দিয়ে দেয়। এবার লোকাল হোস্ট নিজে কোথায় আছে সেটা লোকাল হোস্ট নিজে ম্যানেজ করে, যেহেতু এটাতে সার্ভার। কারণ আপনার ডোমেনের পিছনে তো আপনি যাবেন না। এরকম কি হবে কখনো? আপনি মনে করেন যে google.com লিখে ঢুকছেন, এবার ব্যাক করতেছেন, আরো পিছনে যাবেন, কি পাবেন? আর কিছু পাবেন? তাহলে একটা জায়গায় রুট আছে আপনার, সেটা সাপেক্ষে পরে চিন্তা করতে হবে। সো আপনি যে ডোমেইনটা বলবেন সেই ডোমেইনের পরে ইন্ডেক্স ফাইলটা রান করবে, ওখান থেকে মেনু টেনু এগুলো ক্লিক করলে বিভিন্ন জায়গায় যাবে। তাহলে ওই ইন্ডেক্স পেজ বা যেই পেজে আপনি লিংকটা বানাচ্ছেন ওই পেজে থেকে যখন আপনি অন্য কোথাও যাবেন ওই পেজের সাপেক্ষে যে চিন্তাটা করছে সেটাই হচ্ছে কি পাথ? রিলেটিভ পাথ। হ্যাঁ, বুঝা যায়? ওকে, এটা একটা বোঝার জায়গা। আচ্ছা, আমি আবার এই জিনিসটাতে আবার আসি। তো এটাকে আমি আবার বের করে ফেলি, এখানে এটা দিয়ে দেখি ফাঁকা, এটা ফেলে দিই। ওটাই ওপেন করা আছে না? কোথায় ওপেন করা এটা? মজিলাতে। আমার ফাইল ডিলিট না হলে হয়েছে। সো আবার দেখি ইন্ডেক্স পেজ এখান থেকে ঠিকই পাচ্ছে, বুঝা যায়? এবার আসুক এই বিষয়টাকে নিয়ে আরেকটু ইয়া করা যাক। এখন এই কন্টাক্ট পেজে আমি কন্টাক্টে আসতে পারি? আমি কি কন্টাক্টে যেতে পারতেছি? এবার আমি চাই এখান থেকে একটা পেজ থাকবে যেটার মধ্যে ক্লিক করলে আমাকে ইন্ডেক্স পেজে নিয়ে যাবে। উল্টা না পাল্টা সেটা দেখি। সো আমার হচ্ছে কন্টাক্ট পেজ, এটা এখানে একটা কি করতে চাই, আমি একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে চাই এবং এখানে বলবো হোম পেজ। তার মানে এটাতে ক্লিক করলে আমাকে হোম পেজে নিয়ে যেতে হবে। সো এবার এটাতে হোম পেজে যেতে মানে কি, হোম পেজের নাম কি? ইন্ডেক্স। তাহলে অবশ্যই আগে তো ফাইলের নাম দিতেই হবে। সো এটা আমি মুখস্থ দিয়েই ফেললাম, index.html। সো একটু খেয়াল করি কি ঘটনা ঘটতেছে এই জায়গাটায়, পাইছি না? ক্লিক করলে নট ফাউন্ড বলতেছে। একটু পড়েন তো কি বলছে। পেজেস ফোল্ডারের ভিতরে কন্টাক্ট নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরে সেই ইন্ডেক্স পেজ খুঁজতেছে। তাহলে তো হবে না। বাহ, তাহলে আমাকে যেটা করতে হবে এখান থেকে বের হয়ে আসতে হবে। একটা পাথ বের হয়ে আসলাম, মানে একটা স্টেপ পিছনে ফিরলাম। এখানে কি ইন্ডেক্স পেজ আছে? নাই। আরেকটা পা পিছনে আসলাম, এখানে আছে না? তাহলে দুইটা ফোল্ডার বের হয়ে আসলে আমার এটা পাওয়া যাবে। হ্যাঁ, সেই ফোল্ডারগুলোর নাম লিখতে হবে।
সেই ফোল্ডারগুলোর নাম লিখতে হয় না, যদি আপনি বের হন তাহলে জাস্ট ডট ডট স্ল্যাশ, বুঝা যায়? আবার একটা পাত পিছে আসলো, একটা পাত মানে বের হলো সে, তাহলে কোনো ফোল্ডারে ঢোকার জন্য আপনাকে ফোল্ডারের নাম বলে দিতে হবে। কেন? এমন হতে পারে আমি যে ফোল্ডারে ঢুকছি ওখানে দুইটা ফোল্ডার আছে, আমি কোনটায় যাব সেই ক্ষেত্রে নাম দরকার আছে, কিন্তু দুইটা ফোল্ডার থেকে যে কোনো ফোল্ডার থেকে বের হইতে হলে আমাকে যে একটা পা পিছে আসতে হবে এটা কমন, এই ক্ষেত্রে নামটা জরুরি না। তাহলে আমাকে তো আমি এখানে যেটা চেক করে দেখলাম যে আমাকে দুইবার পিছে আসতে হয়। আচ্ছা একবার পিছে এসে দেখি কি ঘটনা ঘটে আমার সাথে। সো আবার খেয়াল করেন, এই এটা পরের মুখস্থ রাখেন, পেজেস কন্টাক্ট, দেন এটা খুঁজতেছে কন্টাক্ট নাকি। সো আমি যেইটাতে ক্লিক করতেছি এবারও নট ফাউন্ড বলতেছে, কিন্তু এবার খুঁজতেছে কোথায়? পেজেস ফোল্ডারের ভিতরে খুঁজতেছে। এবার আমি একটু চেক করে দেখি এই যে পেজেস ফোল্ডার এর ভিতরে কি আছে, ইনডেক্স আছে? যদি থাকতো তাহলে কিন্তু এটা রান করতো। তাহলে আমাকে আরো একটা স্টেপ পিছনে ব্যাক করাইতে হবে। সো আরো একটা স্টেপ যদি আমাকে পিছনে ব্যাক করতে হয় তাহলে আমি বলবো ডট ডট স্ল্যাশ। এবার দেখি ঘটনাটা কি ঘটলো। আমি আবার ব্যাক যাই, ব্যাক যেয়ে কিন্তু আবার ক্লিক করবেন না, ব্যাক যে অবশ্যই রিফ্রেশ করতে হবে। ব্যাক মানে রিফ্রেশ না, ব্যাক করলেন যেটা জাস্ট এটা ব্রাউজার একটা থেকে আরেকটা মানে পুরো জিনিসটাই ক্যাশে ছিল। সো আপনি যখন রিফ্রেশ করবেন দেন এটা আবার নতুন করে লোড করবে। সো এবার ক্লিক করেন, এই যে ইনডেক্স পেজ পাওয়া গেছে, এই যে অ্যাবাউট আর কন্টাক্ট নিয়ে। আপনি যদি চান তাহলে আমি এটা লিখে দিতে পারি। সো h2 সো হোম পেজ পাচ্ছি, বুঝা যায়? তাহলে এই দুইটা জিনিসকে একটু ভালো করে মাথায় রাখতে হবে যে কখন আমি ডট ডট স্ল্যাশ দিচ্ছি আর কখন কখন পেজের নাম বলতেছি। তার মানে সামনের দিকে যখন যাব তখন ফোল্ডারের নাম বলবো স্ল্যাশ বলবো, ফোল্ডারের নাম বলবো স্ল্যাশ বলবো, এইভাবে সামনের দিকে আগাবো। আর যখন আমাকে ব্যাক করতে হবে তখন ডট ডট স্ল্যাশ একটা করে ব্যাক করব। সো অনেক সময় এমন হতে পারে, আমি যেটা করে রাখছি একটু আগে দেখেন, এই কন্টাক্ট পেজ থেকে এই সার্ভিস পেজে আসতে হবে, লাগতে পারে না? অথবা আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে ফোল্ডার ক্রিয়েট করে বলি টেস্ট। সো টেস্টের ভিতরে এসে আমি একটা ফাইল রাখি test.html, রাখতে পারি না? টেস্ট, এটার মানে হচ্ছে আমি দেখাতে চেষ্টা করতেছি যে একটা ফাইল বের হয়ে আবার একটা ফোল্ডারে ঢুকতে হইতে পারে, এমন না যে শুধু ব্যাক ব্যাক করে করে আসে বললেন এটা যে সিনারি তৈরি হলো তার চেয়ে একটু ডিফারেন্ট করার চেষ্টা করতেছি। সো এটা হলো টেস্ট নামে ফোল্ডার। সো পেজেস টেস্ট এটা। সো এর মধ্যে আমি এই জিনিসটা নিয়ে যাই আর এটাকে বলি হচ্ছে তুমি হলা টেস্ট পেজ, যেটা কিনা টেস্ট ফোল্ডার থেকে নাকি। ওকে, সো এই জায়গাটা আমি আসতে যাচ্ছি এবার কোথা থেকে বলুন তো? কন্টাক্ট থেকে। এই যে খেয়াল করেন, এটা হলো আমার মূল প্রজেক্ট, ঢুকলাম পেজেস কন্টাক্ট, এটা আছে না? এই কন্টাক্ট থেকে আমি যেতে চাই টেস্ট পেজের ভিতরে, বুঝা যায়? আবার খেয়াল করেন যারা মাথা ভুলাই ফেলাইছেন। সো আমি আমার প্রজেক্টে ঢুকলাম, পেজেসের ভিতরে আসলাম, আসার পরে দেখলাম কন্টাক্ট পেজ আছে। এই কন্টাক্ট পেজ থেকে আমি আসতে চাই টেস্ট পেজে। সো এবার আসেন, তাহলে আমি প্রথমে টেস্ট পেজটা রান করাই। তাহলে এই হলো আমার টেস্ট ফোল্ডারটা, এই হলো টেস্ট ফোল্ডারের ভিতরে test.html। ক্লিক করলে এই যে আমাকে দেখাচ্ছে টেস্ট। তাহলে এই জায়গায় একটা ইউআরএল তৈরি হবে, একটা এনকোড ট্যাগ তৈরি হবে, যে কিনা আমাকে কোথায় নিয়ে যাবে? ও আমি তো ভুল জায়গায় আসছি, আমাকে যেতে হবে কোথায়? কন্টাক্টে। কন্টাক্ট থেকে আমরা আসবো এই যে কন্টাক্ট, এই পেজ, এই কন্টাক্ট পেজ থেকে আমরা যাবো কোথায়? টেস্ট পেজে। উল্টাটাও করা যাবে, আমি করে দেখাচ্ছি, অসুবিধা নাই, বলেছে তাতে কি হয়েছে। তাহলে আমি যাই হলো কন্টাক্ট, এর মধ্যে এসে আমি একটা লিংক পাবো। এখন বলবো যে আমি যেতে চাই কোথায়? টেস্ট পেজে যেতে চাই। সো টেস্ট পেজে যদি আমাকে যেতে হয় প্রথমে কি করতে হবে আপনি একটু বলেন তো আমাকে। সো এই কন্টাক্ট পেজ, এই সেই কন্টাক্ট আর এই হলো আমার কন্টাক্ট, এই একই জিনিস। এ আর এখানে কোথায়? এই যে এইটা, এই কন্টাক্ট পেজ একই জিনিস না? তাহলে এখানে দাঁড়ায় যদি আপনি টেস্ট পেজ পাইতে চান তাহলে আমি কি করতেছি, প্রথমে একটা স্টেপ বের হলাম, বের হওয়ার পরে কি পাচ্ছি? টেস্ট ফোল্ডারটা পাচ্ছি, টেস্ট ফোল্ডারটা পাচ্ছি। তাহলে এতটুকু লিখি। সো এতটুকু লেখার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এটা সবগুলো ফেলে দিই প্রথমে।
তাহলে প্রথমে একটা স্টেপ তো বের হওয়াই লাগতেছে নাকি না? তাহলে একটা স্টেপ বের হওয়া লাগতেছে, আমি এটাকে ডট দিলাম। দেওয়ার পরে আমি কি পাবো বলেন তো? টেস্ট নামে একটা ফোল্ডার পাবো, তাই না? এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতেছি তো? TEST টেস্ট পাইছি, টেস্টের ভিতরে ঢুকবো না, সো স্ল্যাশ দিয়ে আমি এর মধ্যে আসলাম। এর মধ্যে আশা করবো আমি টেস্ট ডট HTML নামে একটা কি থাকবে, একটা পেজ থাকবে। সো আসি, এটাকে একটু রান করেন। সো এটা হচ্ছে নিজে হলো কন্ট্যাক্ট পেজ, এই হলো আমার টেস্ট পেজের লিংক। ক্লিক করলাম, টেস্ট পেজ পাচ্ছি। সো সাইকেলটা কি সবার কাছে ক্লিয়ার, না কারো কোনো অসুবিধা আছে? সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা আমার CSS লিংক করতে অনেক সময় পাবে না, ইমেজের ক্ষেত্রে পাবে না। একটা ইমেজকে অনেক সময় অন্য ফোল্ডারে রাখতে হবে। আমি যখন আমার এটাকে ভাঙবো, টেমপ্লেটিং যখন করব, তখন হেডার একদিকে চলে যাবে, ফুটার আরেক দিকে চলে যাবে। তখন এই আলাদা আলাদা যখন হয়ে যাবে, তখন এই পাথ কিন্তু ম্যানেজ করা বেশ মুশকিল হয়ে যাবে যদি এইটা না বুঝেন। কখন বের হচ্ছি, কখন ঢুকতেছি, এই জিনিসগুলা যদি একবার ধরে ফেলতে পারেন, তাহলে আপনার ওই সময়গুলা আর প্রবলেম হবে না। এটা ক্লিয়ার? আপনি চাইলে আমি এটা আরো সময় দিতে পারি, অসুবিধা নেই, বাট এটা ক্লিয়ার হওয়া চাই। সো বাসায় যে একবার ট্রাই করবেন, ঠিক আছে? সো টেবিল যদি করতে চাই, টেবিলের জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা ট্যাগ ইউজ করতে হবে, টেবিল, TABLE। সো একটা টেবিলের তিনটা অংশ থাকে, তাই না? কি কি? টেবিলের হেডার থাকে। না না, ওটা তো যেটা বলতেছেন ওটা আপনি আপনার মতো করে বলতেছেন। HTML এর ভাষায় টেবিলগুলোকে আসলে ভাগ করছে না, মানে টেবিলগুলোর আসলে পার্ট টু পার্ট একটু আলাদা করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে এরকম কিছু একটা নাকি, এটা তো টেবিল। সো এখানে আপনি যেমন বলতে পারেন সিরিয়াল নাম্বার, এখানে বলতে পারেন নাম, ঠিক আছে, আর এখানে বলতে পারেন রোল, হতে পারে না? সো এটা এই অংশটা সবসময় তো উপরে থাকবে। আপনি এটা কি আশা করেন যে না এটা চাইলে নিচে এই জায়গায় লেখা যাবে? কারণ ওটা হলো হেডিং, ওটার উপরে ডিপেন্ড করেই তো আপনার কোনটাতে কি ভ্যালু বসবে ওটা ইয়া করতেছে না। তো সেই জায়গা থেকে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এখানে থাকবে হলো এক একজন ইউজারের ভ্যালু, বিভিন্ন ভ্যালু থাকতে পারে, ডাটা থাকতে পারে, ওটা অসুবিধা নেই। কিন্তু আবার এই জিনিসটা লাস্টে কখনো কখনো হয়তো আমি এই টেবিল দেখাতে পারলাম না, কিন্তু এটা যদি আপনার এদিকে হয়তো, এবং এক একজনের যদি ওই যে মানে বেতনের বিষয় থাকতো, তাহলে কত বেতন হলো এটা টোটাল এখানে আসলো না? তাহলে নিচের ফুটারটা কিন্তু কি করতেছে, উপর থেকে ক্যালকুলেট করে তারপরে যা হয়েছে সামেশনটা সেটা এখানে দেখাচ্ছে। এই তো একটা টেবিলের বা আমাদের যে জন্য টেবিল দরকার, তাহলে টেবিলের ফুটারটা নিচে থাকাটা যেমন জরুরি, টেবিলের হেডারটা সবসময় উপরে থাকাটাও জরুরি, বুঝা? তাহলে এই জন্য HTML5 যেটা করছে সেটা এটার নাম দিছে হলো T-head, আর এই অংশটাকে বলছে হলো T-body, আর এটাকে বলছে T-foot, বুঝা? তাহলে এই ধরনের নাম বলে বলে এই জিনিসগুলোকে আলাদা করার চেষ্টা করছে। এতে করে সুবিধা হলো, আপনি তো জানেন যে HTML কি করে, এইভাবে লাইন টু লাইন পড়ে, তাই না? প্রথমে একটা লাইন পড়ে, তারপরে লাইন, এরকম রেন্ডারিং প্রসেসটা এভাবে চলে। তো সেই ক্ষেত্রে এই রোটাকে উপরে রাখবে নাকি এই রোটাকে উপরে রাখবে, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে রাখছেন সেটার উপরে, বুঝলি নাই? আপনি যেভাবে রাখছেন, অর্থাৎ আমার ইনফরমেশন যদি উপরে রাখেন, হ্যাঁ ঘুমাই কেন বুঝলাম না কিছু, সবই অলমোস্ট ঘুমাই গেছে। প্রথমে দিলাম হচ্ছে টেবিল নাকি? সো প্রথমে টেবিল দিলে এরপর আমাকে কি বলতে হবে বলেন তো? T-head। সো T-head দিলেন, এটার ভিতরে আসেন। এখন বলেন TR, বুঝতে পারছেন? তাহলে TR দিলেন, এর মধ্যে আপনি কি বলবেন? TH, ওই যে ওই নামগুলো দেওয়ার জন্য। সো এখন আপনি বলেন হচ্ছে নেম, তারপরে এক জায়গায় এসে বলেন হচ্ছে অ্যাড্রেস, অন্য জায়গায় এসে বলেন হচ্ছে রোল নাম্বার, স্যালারি। ওকে, এটা বলার পরে এটার কাজ শেষ। এখন এর মধ্যে থেকে বেরিয়ে আসেন। এখন কি বলবেন বলেন তো? টি বডি, মানে টেবিলের বডিটা। সো এখানে আসেন, এরপরে বলেন TR, দেন এবার কি বলতে পারেন? TD। এখানে কার ইনফরমেশন বলবে বলেন তো? নাম, একটা নাম আসবে প্রথম কলামে, নিশ্চয়ই প্রথম উপরে কি ছিল? সিরিয়াল নাম্বার ছিল, পরেরটাতে নাম ছিল, সো নামের নিচে নামই বসবে। তাহলে আমাকে খেয়াল করতে হবে এখানে কি আছে। সো এখানে নাম আছে, সো এখানে নাম বসবে, এটার ভিউ আসবে। সো নাম বলেন নোমান দেন, সে যেহেতু নামটা করছে নোমান।
আচ্ছা, তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস ঢাকা, তারপরে হচ্ছে স্যালারি, না স্যালারি কত? 3120। অনেক স্যালারি। ওকে, এটা হলো কার এক একটা ইনফরমেশন, জাস্ট ডাটা। তাহলে এরকম রো আমার চাইলে একাধিক থাকতে পারে, যতগুলো ইনফরমেশন থাকবে এক একটা রো থাকতে পারে, অসুবিধা নেই। তো আমি আসলাম, এগুলো আমি কোথায় লিখতেছি দেখছেন? টি বডি থেকে কিন্তু বের হই নাই, টি বডির মধ্যেই আমি লিখতেছি। সো নিচে আসি, বলতেছি সেই ক্ষেত্রে আমি নামগুলো একটু চেঞ্জ করি। আরেকজনের নাম বলেন। আছে এখানে। তারপরে ঢাকা তো দিতে পারি, তারপরে ওনাকে কি বলতে চাই? দেন ওটা দাম সাভার। তারপরে এটা রং করা কি চেঞ্জ করে দিই না? এটা একটু বাড়াই দেন, 27 দেন। বড় লোক বানাই দেন। এই জায়গায় লিখলে মনে বড় লোক হয়ে যায় কেউ না, তাহলে তো আমি আমার নামে লিখতাম। আর কি লেখেন একটা। মিম। আরেকটা জিরো লাগিয়ে দেন তাহলে। সো এটা আসছে না, আমরা একটু দেখি। তারপরে আমাদের কি লাগবে বলেন তো? টি ফুট, টেবিলের একটা ফুটার লাগবে। তো টেবিলের ফুটারে কি থাকবে? টোটাল সো টি ফুট, এখানে আমরা বলতে চাই টি আর, দেন এখানে বলতে চাই টিডি। সো এখানে আর টিএফ টিএফ বলা দরকার নেই আবার। সো এগুলাকে যেহেতু আমি কাস্টমাইজ করব, সো আমি এখানে ডামি ট্যাক্স ইউজ করি। কয়টা নিছি আমরা? 3টা। হ্যাঁ। ওকে, সো এবার আমরা দেখি আসলে আউটপুটটা কি দাঁড়ালো। এরকম একটা টেবিল পাওয়া গেল, বুঝতে পারছি? সো দেখেন নাম আসছে, সো নামের নিচে নিচে নামগুলো চলে আসছে, এবং অ্যাড্রেস, অ্যাড্রেসের নিচে নিচে অ্যাড্রেসগুলো চলে আসছে, স্যালারির নিচে নিচে স্যালারিগুলো চলে আসছে, তাই না? তাহলে আমি যে সিরিয়ালে লিখছি ওই সিরিয়ালেই আসছে। এটা একটু টেবিলের মতো বোঝানোর জন্য একটা কি দেওয়া দরকার? অ্যাট্রিবিউট দেওয়া দরকার। কারণ এখানে কি হয়েছে, টেবিলের জায়গায় টেবিল দাঁড়ায় গেছে, কিন্তু আরো কিছু এক্সট্রা কিছু পাওয়ার জন্য একটা অ্যাট্রিবিউটের দরকার পড়লো। এখানে কি বলবো বলেন তো? বর্ডার। সো বর্ডার 1 পিক্সেল দিয়ে দেই, তাহলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। সো ঠিক হইলো। ওকে, পাইলাম না? হ্যাঁ, ডাবল ডাবল না, এটা মূলত প্রত্যেকটা সেলের করে আসছে, তো আবার পুরো টেবিলকেও দিছে, এটা অন্য হিসাব। আচ্ছা, এখন আমি যে জিনিসটা একটু বলতে চাচ্ছি সেটা খেয়াল করেন। এই টেক্সটটা আর এই টেক্সটের মধ্যে একটু লুকসটা চেঞ্জ আছে কি? একটু মোটা হয়েছে, বোল্ড হয়েছে, তাই তো? এবং শুধু বোল্ড যে হয়েছে তাও না, এখানে আরেকটা কাহিনী আছে, সেটা আমি একটু দেখাই। সো এই নামটাকে আমি একটু ডুপ্লিকেট করি, একটু বড় করি, তাহলে এটা বুঝতে পারবেন। দেখেন এই কথাটা কিন্তু সেন্টারে আছে, তাই না? দুই পাশ থেকে সমান জায়গা ছেড়ে দিয়ে এর মাঝখানে থাকবে। এটা কিসের ফলে হয়েছে? টি এইচ দিছিলাম না আমরা, এই যে টি এইচ দিছিলাম না? সো টি এইচ এর কাজ হলো এটা, যে তাকে একটু বোল্ড করে মাঝখানে রাখা। এরকমই তো চাই আমরা সাধারণত টেবিলের ক্ষেত্রে, যে ওইটার প্রাসঙ্গিক যেহেতু ওই জিনিসগুলো ডাটাগুলো আসতেছে, সো ওর সেন্টারে থাকা উচিত। সো সেন্টারে থাকবে। আপনি চাইলে এটা এদিক সেদিক করতে পারবেন, আপনি যদি এটা পছন্দ না হয় স্টাইল ভেদে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, সেটা কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন হলো আমরা যে স্ট্রাকচারে সাজাইলাম, এটাকে টি ফুটের মধ্যে রাখলাম, এটা সুবিধাটা কি এটা একটু দেখি। এখন আমার কথা হলো ইমরানের ইনফরমেশনটা পরে কেন, নোমানেরটা আগে কেন? এটা আমি এটা চাই না। আমি যেটা করতে চাই, ইমরানেরটা আগে থাকবে, নোমানেরটা পরে থাকবে। সেই ক্ষেত্রে এটাকে কাট করে আমি যদি এটা এখানে পেস্ট করে দেই, তাহলে এই ঘটনাটা ঘটতেছে। সো আমি ক্লিয়ার করি, দেখেন ইমরানের ইনফরমেশন আগে চলে গেছে। যদি তাই হয় তাহলে আমি এবিসিটাকেও মিমের আগে উঠাই দিতে চাই। সেই ক্ষেত্রে কি করতে চাই? এটা এর মধ্যে আছে না, যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে আসবে। সো আমি এটাকে x দিলাম, আমি এটাকে একবারে বডির উপরে নিয়ে চলে আসলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে যদি আমি রিফ্রেশ করি, জায়গা মতো কি হয়? এটা কিন্তু যাচ্ছে না। তাহলে এই টি ফুট এই ট্যাগের মধ্যে বলা আছে যে তোমার অবস্থান কোথায়? নিচে। তো তোমাকে নিচে থাকতে হবে। এটা কেন করা হয়েছে? যদি আমি এই সবগুলো স্যালারির সামেশন এই জায়গায় দেখাইতে চাই, আর এটা যদি কোনোভাবে এই জায়গায় উঠে যায়, তাহলে কি রেজাল্ট মিলবে আপনার কাছে? প্রবলেম না? তো এই জায়গাটাকে মাথায় রেখে ওরা এই ডিজাইনটা করছে। ওকে, এটা এর বেশি আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি নামগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে চাই, কোনগুলা? এই নেমগুলো কি অ্যালফাবেটিক্যাল এগুলো অর্ডার? ডেটাবেস থেকে যখন আসবে তখন আমি ওইভাবে সর্টিং করতে পারবো। আর বুঝতে পারছেন? স্যালারি এখানে HTML এ এটা করতে পারবে না। আর স্যালারি অ্যাড করতে চাইলে টোটাল স্যালারি
এখানে HTML দিয়ে তো আমরা টোটাল করব না। HTML কি কোনো প্রোগ্রামিং, এটা কি সামেশন ডাটা চিনে নাকি? ওটা আমরা PHP দিয়ে করব। এটা সিনারিও তৈরি করলাম, কেন এটা নিচে থাকতে হবে তার জন্য আমি এই কথা বললাম। এখনই চাওয়া শুরু করতেছেন কেন? সময় দেন। আচ্ছা, এখন যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা হচ্ছে দেখেন, আমাকে এটা যদি টোটাল হয় তাহলে এটার মধ্যে কি হবে আর এটার মধ্যে কি হবে? আপনি আশা করতেছেন এই ABC আর ZZ মিলে একটা হোক, এর ভিতরে লেখা থাকুক টোটাল, তাই না? হ্যাঁ, সেটাই তো সুন্দর। ওকে। এখন এই জিনিসটা করাকে কি বলে? মার্জ করা বলে। হ্যাঁ। দুইটা সেলকে মার্জ করতেছি। ওকে, এটা করার জন্য আমার HTML এটা সম্ভব, অসুবিধা নাই। তার জন্য আমাকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এখন খেয়াল করতে হবে আমি কাকে কাকে মার্জ করতেছি। আমি কি দুইটা কলামকে মার্জ করতেছি নাকি দুইটা রোকে মার্জ করতেছি? যদি আমি মিম এবং ABC এর মধ্যে মার্জ করি তাহলে রিলেশনটা কি তৈরি হবে? দুইটা রো এর মধ্যে মার্জ হবে। আবার ABC এবং Z এর মধ্যে যদি দুইটাকে একসাথে করি তাহলে কি সম্পর্ক দাঁড়াচ্ছে? দুইটা কলামের মধ্যে মার্জ হচ্ছে। ক্লিয়ার? আমার অ্যাট্রিবিউট আছে দুইটা, একটা হলো রো স্প্যান, একটা কল স্প্যান। সো কল স্প্যান বললে দুইটা কলামের মধ্যে সে মার্জ করে দিবে, আর রো স্প্যান বলে দুইটা রো এর মধ্যে সে মার্জ করে দিবে। ওকে, তাহলে আমরা এই কাজটা করি প্রথমে, যে দুইটা কলামের মধ্যে মার্জ করে একটা বানাবো, ABC আর Z। সো এটা কোথায় আছে আমি খুঁজে বের করি। উপরে চলে আসছে। আমি এটাকে ঠিক করে নেই নাকি? কারণ আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, মেশিনের যদিও বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যেটা চাচ্ছি সেটা হলো এইটা আর এটা, এই দুইয়ের মধ্যে মিলে একটা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই একটাকে প্রথমে বাদ দিতে হবে। সো প্রথমে এটাকে বাদ দিয়েই দিলাম। বাদ দিয়ে আমি এখানে কি বলবো? টোটাল, তাই না? সো এবার আসেন, কি হলো? এই দিক থেকে জায়গাটা চলে আসলো। আমার কি দরকার ছিল? যে টোটাল জিনিসটা এই দুয়ে মিলে থাকবে এবং এখানে একটা ঘর থাকবে। বাট আমি যে একটা কমাই ফেলছি, সে লেফট থেকে অ্যালাইন করে করে রাইটে ফাঁকা দিচ্ছে। আমি যদি আরেকটা কমাই ফেলি তাহলে ওই জায়গাটা ফিল হবে, বাকিগুলো ফাঁকা থাকবে। কিন্তু আমি যদি এখন এই ABC কে কোনোভাবে বড় করতে পারি, কোনোভাবে ঠেলে দিতে পারি সামনের দিকে, তখন কি হবে? দুইটা জিনিস মিলে একটা জায়গা তৈরি করবে আর ওটা ওর জায়গা চলে যাবে। এটা করার জন্য আমাকে এই জায়গায় যেটা বলতে হবে যে কল স্প্যান। কল স্প্যান বলে আমাকে এই জায়গাটা ভ্যালু দিতে হবে। এটা কার ভ্যালু, কিসের ভ্যালু, এটা কিসের উপরে ডিপেন্ড করে কমে বাড়ে? আমাকে বলতে হবে আমি কয়টা সেলের মধ্যে মার্জ করতে চাচ্ছি। একটা, দুইটা, তিনটা। একটা সেলের মধ্যে নিশ্চয়ই মার্জ হয় না। একটার মধ্যে কি মার্জ হবে? তাহলে মিনিমাম দুইটার মধ্যে তো মার্জ হয়। দুইটা মিলে তো এক হয় নাকি? এক হয়। তাহলে দুইটা মিলে এক হচ্ছে। তাহলে আমার এখানে সিনারিও কি? দুইটা মিলে এক হচ্ছে। তো আমি এখানে ভ্যালু বলবো কত? 2। যদি এমন হতো না তিনটা মিলে এক হবে তাহলে আমার ভ্যালু হতো কত? 3। সো আমি দুইটাই করে দেখাচ্ছি। সো এটাতে একটু ক্লিয়ার করি, এটাতে রিফ্রেশ করি। তাহলে কি দাঁড়ালো? উল্টা হয়েছে না? আচ্ছা, অসুবিধা নেই, আমি ঠিক করতেছি। হয়েছে তো না? দুইটা মিলে একটা হয়েছে আর এই দুইটা একটা হয়েছে। এটা আমাকে সলভ করতে হলে জাস্ট আমি এখন যেটা করতে পারি সেটা হলো এটা করতে পারি। ঠিক আছে? সো এই জায়গাটায় আমার কি ছিল আমি একটু বলে দেই। এটাকে আসলে কিছু এরকম কিছু বলে দেই যাতে করে জিনিসটা বুঝতে সহজ হয়। তাহলে কি দাঁড়ালো? এখানে টোটাল বলছি, এই দুইটা জিনিস এখানে সামেশন হয়ে আসে বসবে, দেন এটা ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমি এটা কিভাবে করলাম? যেটা করছি, প্রথমে একটা বাদ দিয়ে দিছি। যদি না দিতাম তাহলে কিন্তু প্রবলেম হইতো। সে অলরেডি দুইটার জায়গাও নিত, আবার আপনার যেটা ছিল ওটা তো আছেই। তাহলে একটাকে বিদায় না করে ওই জায়গাটা তো কভার করার কোনো প্রশ্ন আসে না। সো আপনি মনে করেন এখানে কি করছেন, এইটা দিয়েই দুইটা সেল তৈরি করে ফেলছেন। সে নিজে একটা, আরো একটা, দুইটা সেল সে একাই তৈরি করছে, দেন আরেকটা তৈরি করছে। ক্লিয়ার? যদি আপনি এখানে 3 দেন তাহলে কি করবে একটু দেখেন তো। দেখেন, একটাকে সরাই ফেলছে, মানে তিনটাকে সে একসাথে মার্জ করছে আর এর জন্য জায়গা নেই, এটাকে সরাই ফেলছে। এখন আমাকে এটা সলভ করতে হলে কি করতে হবে? এটাকে বাদ দিয়ে দিতে হবে। মূলত আমি তো ওখানে সংখ্যাটা বাড়াইছি এটাকে বাদ দেওয়ার জন্য। মনে হয় বুঝতেছেন না? তাহলে কি দাঁড়ালো? তিনটা মিলে একটা হলো। তিনটা মিলে একটা হলো, দেখেন আমার একটাই তিনটা জায়গা নিল। মিনিংটা বোঝা গেল? তাহলে আমার যখন এখানে একটা টিডি যখন অলরেডি চলে আসলো তখন এখানে কি হবে? একটা কমে যাবে। বুঝতেছি না তোমরা কিছু না? ক্লিয়ার? ভালো। আচ্ছা, এবার আরেকটা জিনিস আসুক। এবার যদি দুইটা রো এর মধ্যে মার্জ করা যায়। আচ্ছা, টোটালটাকে যদি সেন্টারে নিয়ে আসতে চাই,
কোনটা মানে পুরো টেবিলকে? না না না, টোটালটা total নিচেরটা নিচে এটাকে? না না এটাকে ওই- সেন্টার করবেন, বলবেন total, টেক্সট total লাইন টা। সেন্টার। সেন্টার টেন্টার করে আমরা আগামী ক্লাসে দেখি, ঠিক আছে? আজকে আমি জাস্ট HTML-টা করতে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হয়েছে দেখেন, একজন সাভারে আছে, একজন ঢাকায় আছে, একজন গাড়িতে আছে। তো ধরে নিলাম ইমরান যে সেও ঢাকায় আছে, আমি ভুলবশত সাভার লিখে ফেলছি। সো এটা ঠিক করি আগে। সো এখানে কোথায় সাভার? এই যেটা। সো ইনফরমেশনটা এখন ঠিক আছে। এখন আমার মনে হলো আরে দুইটা ঢাকা লেখা দরকার কি, দুইটা মিলে একটা করে ফেলি, একটা ঢাকা লেখা থাকুক, তাহলে তো বোঝা যাবে দুইজন ঢাকা, হ্যাঁ হবে না? ওই যে- এই সুবাদে আমি কি করতে চাই, দুইটাকে একসাথে করতে চাই। তো খেয়াল করেন, এই জিনিসটাকে আর এই জিনিসটাকে আমি মার্চ করব দুইটা রো এর মধ্যে। এবার তাহলে আমি প্রথমে খুঁজে বাইর করি এরা কারা। এরা হলো, একজন হলো দেখেন এই টেবিলের মানে এই রো এর ঢাকা আর এই রো এর এই ঢাকা, এই দুই মিলে এক হবে। তাহলে প্রথমে আমি লাস্টেরটা ফেলে দিই। 1 নাম্বার কাজ হবে ফেলে দেওয়া। এবার যাকে ফেলতেছেন এটার এগেইনস্টে কাকে দিয়ে ইয়া করতে হবে? একে দিয়ে। হ্যাঁ এ কিন্তু দ্বিতীয় ছিল, তো দ্বিতীয়টাকে করতে হবে, এমন না? অসুবিধা নাই, দ্বিতীয়টা করছি ওখান থেকে তৃতীয়টা করে দিই, তাহলে কিন্তু প্রবলেম। আপনি বুঝতেছেন? তার মানে আমাকে এখন কোথায় অ্যাড করতে, এই জায়গাটাই কিছু একটা করতে হবে। তো যেহেতু রো টু রো রিলেশন, একটা রো থেকে আরেকটা রো, আবার দেখেন এই রো থেকে এই রো, এইটা একটা রো না সম্পূর্ণটা? এই রো এবং এই রো, দুইটা রো এর মধ্যে রিলেশন হচ্ছে, দুইটা রো এর মধ্যে মার্জ হচ্ছে, সেহেতু আমার অ্যাট্রিবিউটের নাম কি হবে? রো স্প্যান। কত হবে এখানে বলেন তো? 2 এখনো 2, সে নিজে একটা আর যাকে মার্জ করতেছে, এই দুই মিলে 2। সো এটা যদি বেশি হইতো তাহলে সে 3 হইতো। সো দেখেন, ঠিক আছে? সো স্টাইলের বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখি, সিএসএস যেহেতু আমাদের আগামী ক্লাস, সো অসুবিধা নাই। বাট মার্জ করার বিষয়টা ক্লিয়ার, আমি কখন কিভাবে কোনটা রো কোনটা কল, সো পেস্ট লাগানো যাবে না, বলাই আছে রো তার মানে রো। তো দুইটা রো এর মধ্যে যখন মার্জ হবে তখন এটা ইউজ করব। কোনটাকে বাদ দিব? পরেরটাকে বাদ দিব, আগেরটার উপর অ্যাট্রিবিউট বসাবো, বোঝা যায়? তার মানে আমি কিন্তু এটা করতে পারি না যে যেমন এখানে আমি এখানে নিচেরটার মধ্যে এটাকে যদি নিয়ে এসে পড়ি, এই তো ঘটলে উপর থেকে বাদ দিছি, নিচেরটার মধ্যে অ্যাট্রিবিউট বানাইছি, এটা কিন্তু কাজ করবে না, এটা ভুল করবে এবং এটা ভেঙে ফেলবে, সবকিছু শেষ। বুঝতে পারছেন? সো এটা করা যাবে না, প্রথমটার মধ্যে অ্যাট্রিবিউট বসবে, দুইটাকে মধ্যে তো একটা বাদ দিবেন। বুঝেন না একটা, যেটা বাদ দাও সেটা বাদ দিয়ে দিও। কল হোক আর রো হোক, প্রথম বা দুইটার মধ্যে একটা তো বাদ দিবেন, নাই তো মার্জ করতেছেন না। So, দ্বিতীয়টা বাদ দিয়ে প্রথমটা হ্যাঁ, add দ্বিতীয়টা বাদ দিয়ে প্রথমটার মধ্যে কি দিবেন? অ্যাট্রিবিউট দিবেন, বুঝা যায়? এই কাজটা করা যাবে না। তাহলে 3টে হইলে পরের 2টা বাদ দিয়ে দিব। হ্যাঁ, 3টা হলে পরের 2টা বাদ যাবে, আর প্রথমটার মধ্যে কি হবে? Attribute. অ্যাট্রিবিউট হবে। গুড। সো টেবিল ডান। টেবিলে আর তেমন কোনো জটিল বিষয় নাই। সো আপনারা করেন, করে প্র্যাকটিস করেন, যদি দেখেন যে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাই নেক্সট ক্লাস। ওকে? ওকে 5টা বেজে বলছি, আমাকে ক্লাস করা পর্যন্ত। ওকে ওকে, ঠিক আছে। তাহলে লাস্ট ফর্ম, ঠিক আছে? সো ফর্ম আমার জন্য বেশি ইম্পর্টেন্ট এবং ফর্মটা আমার আলটিমেট লাগবে। এক ক্লাসে স্টেবল না। বুঝতে পারছিস তো সবাই? টেবিল সেভ হয়েছে? সময় দিব? প্রসেসর কারো স্লো আছে নাকি? সেভ হইতে সময় লাগে? হ্যাঁ, লোডিং লোডিং সেভিং করতেছে, এরকম আছে কারো? না Solve- টেবিল save হয়েছে? টোটাল হয়ে গেছে। সো দেখেন, তাহলে এবার নেক্সট এটা সেভ করেন। সো ফর্মের জন্য প্রথমে কি দিতে হবে আমাকে? টেবিলের মতন একটাই ফর্ম একটা ট্যাগ দিতে হবে। তো এর ভিতরে আসতে হবে, ওটার ভিতরে কি ছিল আমার? টিআরটিডি ছিল না? এটার মধ্যে কি আসবে? ইনপুট। তো ইনপুট নামে একটা ট্যাগ তৈরি হয়েছে। এখন এই ইনপুটটা কি করবে? আপনার ইউজার থেকে ডাটা নেবে। সো ডাটা যখন নিবে, এটা কি ধরনের ডাটা সেটার উপরে নির্ভর করে এখানে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট তৈরি হয়েছে। এটা অনেক সময় টেক্সট হতে পারে, এটা নাম্বার হতে পারে, তারপরে এটা ইমেল হতে পারে, এটা ইউআরএল হতে পারে, এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর ভেরি করে এটা একটু বিভিন্ন রকম হতে পারে। সো এই জন্য টাইপটা একটা বিষয় এখানে আসছে। সো আমরা দেখি এতটুকুর আউটপুট কি। এতটুকু আউটপুট হলো এরকম। এটা আসলে দেখতে এরকম না, এত ভালো লাগবে না, জিনিসটা এরকম হবে, ঠিক আছে? সো এটা ব্রাউজার জুম করা, তো আমি জুম করে তার জন্য এরকম হয়েছে। সো এখানে কিন্তু লেখা যাচ্ছে, তাই না? লিখে লিখে ইন্টার দেওয়া যাচ্ছে, ভালো লাগে? অনেক ভালো লাগে। এখন এটা কিসের ফিল্ডটা? এটা কি নাম লিখবো না ইমেল দেবো না কি দিব? এটা তো বলা হলো না, তাহলে এটা বলতে হবে। সো এটা বলার জন্য আপনি এখানে এসে বলেন ইউজার নেম
সো বলে যখন আপনি এটাতে এন্টার দিচ্ছেন, সো সুন্দর, ভালো না? হ্যাঁ এখন দেখেন এটাকে আমি কিন্তু কোনো ট্যাগের মধ্যে রাখি না, এমনি ছেড়ে দিছি। এখানে তো আরো অনেক কথা থাকবে, সো এটাকে যদি আপনি ডুপ্লিকেট করেন এরকম হবে না, ইউজার নেম পাসওয়ার্ড কোনো ভাবে যদি আপনি এমন হয় যে আমি তো এটাকে একটু স্টাইল করবো, ধরবেন কিভাবে? তাহলে বেটার হয় আপনি যদি এটাকে কি করেন, একটা ট্যাগের মধ্যে রাখেন। HTML এই কাজের জন্য কি ট্যাগ দিছে বলেন তো? লেবেল। লেবেল লাগাই না আমরা সিং ওটা, সো ওখানে এই ট্যাগ কথা থাকবে। এটা দিয়ে আপনি আউটপুটে তেমন কোনো চেঞ্জ দেখবেন না, আউটপুট সেম থাকতেছে, বাট আপনি কিন্তু একটা ট্যাগ পাচ্ছেন এবং এই ট্যাগকে আপনি ধরে কোনো কিছু করতে পারতেছেন। সো স্টাইল করতে হলে স্টাইল করতে পারতেছেন, অথবা স্টাইলই না করলেন আরো কিছু ফ্যাসিলিটি আছে, আমি দেখাচ্ছি। বুঝতে পারি? যাই ওকে, এখানে দেখেন একটা অ্যাট্রিবিউট তৈরি হয়েছে ফর, তাই না? সো ফরের একটা ভ্যালু দিই আমরা, কি দিব? নেমই দিই, জাস্ট নেম, ভ্যালু দিলাম নেম। এখন আমরা কিছু কিছু ওয়েবসাইটে দেখিনি এরকম যে দেখেন আমরা এটাতে ক্লিক করলে তারপরে এটা শো হলো, এখন লিখতেছি, তাই না? কিন্তু এই টেক্সটের উপরে ক্লিক করলে এটাতে আসবে, এরকম কি হয়? হয়তো হয়, বাট এটা কিভাবে হয়? আমার এখানে হচ্ছে না, দেখেন এটাতে ক্লিক করতেছি কিছুই হচ্ছে না। সো এখানে ক্লিক করলে যদি আপনি আশা করেন যে কার্সারটা এখানে চলে আসবে, সেটা করার জন্য আমার এই অ্যাট্রিবিউটটা কাজে দেবে, এই যে ফর। সো আমাকে যেটা করতে হবে, ফর বলে এখানে একটা আইডি বলতে হবে, বুঝলেন? ফর বলে এখানে একটা আইডি বলতে হবে এবং NAME, মানে এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম হতে হবে, একই হতে হবে। হলে পরে কি হবে, এদের নিজেদের মধ্যে একটা রিলেশন তৈরি হবে। সো এখন আপনি এই টেক্সটের উপরে ক্লিক করলেই আপনার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনি লিখতে পারতেছেন। এখন এটা হয়তো এই ক্ষেত্রে খুব বেশি জরুরি না, কিন্তু চেকবক্স কিংবা আপনার রেডিও বাটন মাঝে ক্লিক করলে যেটা হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো কাজে দেয়, আমি দেখবো, তাই না? সো এখানেই দেখি, এখানে দেখতে অসুবিধা নাই। আমি এটাকে টেক্সট না রেখে যদি আমি কি দেই, তাই টেক্সট এডিটর একটু জুম করা যায় না? করা যায়? জুম করে দেন। ঠিক আছে। ইসলামিয়া চক্ষু হাসপাতাল কোথায় জানেন? আশেপাশে থাকতে পারে। আশেপাশে আছে। আচ্ছা, এখন দেখেন সুবিধা হলো আমি যখন এই টেক্সটের উপরে ক্লিক করতেছি ওটা কিন্তু চেক হয়ে যাচ্ছে, ভালো না? তাহলে এটা কিন্তু সুবিধা, ওইটার থেকে এটা আমাকে বেশি সুবিধা দিতেছে যে এখানে এসে এটা কিন্তু এত বড় না, আপনি বলবেন যে আপনি কি আপনার তাকে চোখ ফটো দেওয়া উচিত, কিন্তু এটা জুম করা ছিল। তো এখন এই জায়গাটা খুঁজে পাওয়ার যেতে বরং আমি যদি ওই লেখাটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? তো এই জায়গায় চেকবক্সের জায়গায় যদি আমার রেডিও দেই, হতে পারে না? বাজবে, রেডিও বাজবে। হ্যাঁ বাদ দিল তো এটা দেখেন ওই যে রেডিও বাজতেছে, বুঝতেছেন? ক্লিয়ার? হ্যাঁ বুঝা যায়। ঘুমাই কে গেছে? যে ঘুমায় তারে বলেন তো চেক করতে, এই যে ঘুমায়। আচ্ছা, এই সুবিধাটা বুঝতে পারছি কিভাবে বানাইছি আমি এটা। প্রথমে একটা ফর, সো ফরের যে ভ্যালুটা ওইটা দিয়ে আপনি যে ইনপুটকে, এই আরেকটা জিনিস খেয়াল করেন, এটার আরেকটা জিনিস আছে মজার। সো যদি আমি এটাকে আরেকটাতে রাখি, এখানে রেখে আমি যদি এটাকে বলি হচ্ছে ইউজার নেম, তো সো এটাকে বলি হচ্ছে অ্যাড্রেস। এবার আমি যেটা করলাম, এখানে নেম দিলাম না, এখানে দিলাম হচ্ছে নেম 2, আর এখানে নেম এখানে দিলাম নেম 2। সো সেভ। এখন কি করবো বলেন তো? একটা ক্লিক করুন আর একটা সেভ। সো আমার মনে হলো ইউজার নেম ওই যে কোনটা চেক হয়, দেখছেন? এটা বড় করি। সো এটা আমি ইউজার নেমে চেক করতেছি, ওটা ক্লিক করে আবার এটা দিতেছি, ওটা চেক করতেছে, বুঝতেছেন? সো একটু রিলেশনটা বুঝেন আসলে এটা কিভাবে করতেছে। জাস্ট এটার সাথে এটা সেম হতে হবে, যেহেতু এখন এটার সাথে এটা মিলছে। সো ইউজার নেমে চেক করলে এইটাতে এসে কি হইতেছে, এটাতে অ্যাকশনটা হচ্ছে, বুঝা যায়? নোমান সাহেব বুঝতে পারছেন? নোমান যে কিভাবে পাইলো না ফাইলটা, সেটাই বুঝতেছে। ওকে, তাহলে আমরা আরো কিছু বিষয় দেখি। এই ক্লিয়ার এটা? ক্লিয়ার ওকে গুড। আচ্ছা, আমরা একটা ফাইল থেকে অনেকগুলো জিনিস দেখে ফেলাই। সো এটাকে আমরা টেক্সটই বলি, টেক্সট বলে আমি এখানে কিছু কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করি। ওকে একটু অ্যাট্রিবিউটগুলো আমি একটু দেখে নিয়ে আসি, আমার কাছে এখন মনে নাই অনেকগুলোই। সো HTML অ্যাট্রিবিউট ফর্ম অ্যাট্রিবিউটস মনে থাকে এতগুলা যখন যেটা লাগে। আর কি আছে অ্যাট্রিবিউট, এই যে এখান থেকে দেখেন। আচ্ছা, অটো কমপ্লিটটা নিয়ে আসি। তো এটা এখানে পেস্ট করলাম না। অটো কমপ্লিটের কাজটা একটু প্রথমে বুঝে আসি। এটা আপাতত থাকুক, এইভাবেই থাকুক। সো আমার এটার আগে যেটা করতে হবে, একটা বাটন তৈরি করতে হবে।
আচ্ছা এখানে একটা টাইপ দেয় অনেকে, এটা এটা জরুরি না যদিও, এটা মনে হয় কোনো জটিলতা ইয়া করার জন্য দেয়। সাবমিট। ওকে, সো এটা কি বারবার আসে এই না? সো আমি দেখেন প্রথমে এ দিয়ে 2-3টা লেখা লিখে এন্টার মারলাম, মারতে পারি। আবার একটু পরে বি বি দিয়ে শুরু করে কিছু জিনিস দিয়ে এন্টার মারলাম, মারতে পারি। তারপরে সি দিয়ে কিছু জিনিস লিখলাম, লিখে এরকম করলাম। এবার তৃতীয়বার বা চতুর্থবার আমি যখন এসে এ দিয়ে কিছু লিখতে যাচ্ছি, দেখেন আমাকে সাজেশন করতেছে অটো কমপ্লিট। আমি এখন যদি এখান থেকে কোনো একটা ক্লিক করি, এটাই এখন আমার লেখা কমপ্লিটটা কিভাবে হলো? অটোমেটিক হলো না? এটা বাই ডিফল্ট অন করাই আছে, কিন্তু আপনি যদি এটা অফ করতে চান তখন এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন। অটো কমপ্লিট বলে ইকুয়াল দিয়ে এরকম ডাবল কোটেশন বলে বলতে হবে অফ, বুঝা যায়? সো এখন আপনি যদি আসেন আর এটা রিফ্রেশ করেন, আমার কিন্তু এ দিয়ে বি দিয়ে অনেক লেখা ছিল, বাট এখন আমি এ দিয়ে লিখতেছি, আমাকে কোনো সাজেশন করতেছে না। তো এটা থাকা ভালো। আবার অনেক সময় মনে করেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি দিয়ে রাখছে, ঠিক আছে, বা কোনো ক্ষেত্রে আগে যেটা দিছে সেটা পরে আবার সাজেশন করে যে আপনি এটা দিচ্ছিলেন, এটা দিবেন বা ইত্যাদি অন্য রিজনে থাকতে পারে। আমি এখন জাস্ট যা মনে আসলো বললাম। এই বুঝতে পারছি অটো কমপ্লিটের কাজটা। আচ্ছা অটো ফোকাস আরেকটা আছে। অটো ফোকাসটা কোথায় দেখে আসি। এই যে অটো ফোকাস, কন্ট্রোল সি, অটো ফোকাসটা দিয়ে দেখি কি হয়। কিছু কিছু অ্যাট্রিবিউট আছে এইভাবে ভ্যালু লেখা নাই, দেখেন এটাও অ্যাট্রিবিউট এটাও অ্যাট্রিবিউট, অথচ এটাতে ইকুয়াল দিয়ে এরকম ভাবে আমাকে ভ্যালু বসাতে হচ্ছে, কিন্তু এটাতে বসাতে হচ্ছে না। এটা মানে হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে বুলিয়ান, এটা থাকা মানেই 1, না থাকা মানে 0। বুঝতে পারছি? ওই যে অটো কমপ্লিট এর ক্ষেত্রে যেটা ছিল, এটা ছিল না মানে অন, ছিল অফ করে আমি বলতেছি এটা অফ। বুঝতেছেন? এটাকে ক্ষেত্রে একটু ডিফারেন্ট করা হয়েছে, এটাকে বাই ডিফল্ট অন করে রাখা হয়েছে। আচ্ছা অটো ফোকাসের ক্ষেত্রে হলো যদি না থাকে তাহলে অফ, আর যদি থাকে তাহলে অন। সো অন করার পরে কি হলো একটু দেখেন। আমি জাস্ট এই পেজে আসলাম, রিফ্রেশ করলাম, দেখেন আমার অলরেডি কার্সার কিন্তু এই জায়গায়। আচ্ছা আমি এটা প্রথমে অফ করে দেখাই, নাহলে বলুন যে কি দেখালেন, ম্যাজিক কাজ করলো না। এই দেখেন এখন কার্সারটা আছে কোথায়? এখানে কি মানে লেখার মতো উপযোগী? আমি যদি কিবোর্ড থেকে লিখবে, লিখতেছে না। আমি এখানে আসছি কেন? নিশ্চয়ই কিছু লেখার জন্য। সো এটাকে একটু অটোমেটিক করা যায়। অটোমেটিক করার সিস্টেমটা কি? যদি আমি এই অ্যাট্রিবিউটটা এখানে দিয়ে দিয়ে আমি সেভ দেই, আর এখন যে যদি আমি রিফ্রেশ করি, অটোমেটিক এটা অলরেডি চলে আসছে ওখানে, বুঝা যায়? এটা আপনি যদি চান 2-3টা ফিল্ডে ইউজ করতে পারবেন, তাই না? এই 2-3টা ফিল্ডে কিভাবে ইউজ করবেন? 2-3টা ফিল্ডে অটোমেটিক চলে যাবে। আপনি একটা লেখা লিখবেন, 2-3টা ফিল্ডে একই নাম হবে নাকি? না, এটা একটা ফিল্ডেই কাজ করবে। বুঝতে পারছেন? আপনার একটা পেজের একটা ফিল্ডেই কাজ করবে। এটা একাধিক দিলে কাজ করবে না। যদি একাধিক দেন তাহলে প্রায়োরিটি পেজের প্রথম যেটা দিয়েছেন ওটাতেই কাজ করবে। বাসায় যেয়ে দেখেন। ওকে, তারপরে দেখি আর কি কি অ্যাট্রিবিউট আছে, গুরুত্বপূর্ণ কি আছে। আচ্ছা ভ্যালু দেখি, ভ্যালু। হ্যাঁ কি বলে? ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট, এটার মধ্যে আমি একটু আসি। সো এখানে যদি আমি আগে থেকে নাম বলে দেই, একজন স্টুডেন্টের নাম নোমান। সো সেভ দেওয়ার পরে কি করতে বলেন তো? প্রথম থেকে আছে। যদি আমি এই অবস্থায় সাবমিট দেই তাহলে নোমান চলে গেল। আর যদি এখানে বসে আমি এটাকে আবার কেটে নতুন কিছু দেই, তখন কি হবে? নতুনটা যাবে। বুঝতেছেন? তাহলে আগে থেকে ভ্যালু থাকতেছে। এটা কেন কখন লাগবে? এটা হলো আমরা যখন এডিট করি না, আমার নামের না বানানটা ভুল হয়েছে, আমি স্কোয়ার করবো, তখন আগে থেকে ওই ফিল্ডে থাকতে হবে না আমি কি দিছিলাম আগেরটা। আমি মনে হয় আত্মীয় কথা বলতেছি, কেউ জীবনে কোনো ফাইল এডিট করে নাই, জীবনে কেউ কোনো প্রোফাইল আপডেট করে নাই নিজেরটা, ঠিক আছে? এই জন্য আমি এমন করে বলতেছি যে কেউ কিছু বুঝতেছে না। আর স্প্যানিশ বলতেছি তো। এই বক্সের ভিতরে আগ থেকেই লেখা থাকে না যে এরকম ব্লার করে একটু ইনপুট ইউর নেম হিয়ার বা ওটা পরে আসতেছে, ওটা প্লেস হোল্ডার। এটাও আগে বুঝান। এটা হচ্ছে এটা হার্ড কোডেড, এটা লেখা আছে, এটা আপনি যদি সাবমিট দেন তাহলে এই নামটা যাচ্ছে। বুঝতেছেন? আবার আপনি চাইলে এখানে মনে করেন যে এইভাবে আছে, এটা এইভাবে না হয়ে এটা এইভাবে হবে। এটা করে এখন যদি দেন তাহলে এই পরেরটা যাবে। তাহলে আপডেট করতে পারলেন? বুঝলি নাই? রেসপন্স নাই, আমি ডায়াল করে যাচ্ছি। সেকেন্ড দেখেন, এটাকে ফেলে দিই। আচ্ছা এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে READONLY। কি বলছি? রিড অনলি। তাহলে এখন যেটা হবে,
এটাতে আর কার্সার রাখা যাচ্ছে না, মানে লিখার মতো করে লেখা যাচ্ছে না। সো এই সেম পুরো জিনিসটাকে কপি করে আমি একটু মজিলা ওপেন করি। সো দেখেন এই যে আসছে না, কিন্তু এই যে কিবোর্ড থেকে কিছু লেখা যাচ্ছে না। কিবোর্ডে এবিসি যাই দেন কিছুই লিখতে পারবেন না, শুধু পড়তে পারবেন। রিড অনলি যে বলছেন, তাই না? তারপরে ডিসেবল আছে, তারপরে চেকড আছে, এগুলো আমাদের বেশি বেশি কাজে লাগবে। এগুলোর জন্য আমাদের পুরো সেশনই করে আছে। হ্যাঁ, রাইট ফর্ম তো রাইট অনলির জন্যই। ফর্ম তো রাইট অনলি রেডিও না কিসের বাজবে। অনেক সময় হয়ে গেছে তো মাথা ঠিক নেই, অসুবিধা নাই, 4 ঘন্টা ক্লাস করলে এরকম হয়। আচ্ছা তারপরে দেখি আরো দিকে যাইছে ভালো হবে। আচ্ছা সেকেন্ড, এরপরে আমরা যেটা চাচ্ছি ওই ওনার যেটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার বলতে পারি আমরা। প্লেস হোল্ডার বলে আমরা সুন্দর করে বলে দিতে পারি এন্টার ওয়াই ইয়োর নেম। তো এরকম কিছু একটা বললাম, বলে আমরা যখন একটা ইয়ে করতেছি, সো এই যে ব্লার হয়ে আছে, আপনি যখন লেখা শুরু করবেন এটা চলে যাবে। বুঝতে পারছি? সো আচ্ছা রিকোয়ার্ডটা দেখি। আচ্ছা এটা সব সাথে থাকুক। এগুলো অনেক অ্যাট্রিবিউট আছে, এগুলো করতে হবে, নিজে নিজে অ্যাপ্লাই করে দেখতে হবে। সো এখন যেটা হবে, আপনি সাবমিট করলে সাবমিট হবে না, বলতেছে কি এই ফিল্ডটাকে পূরণ করতে হবে। সো যেই জায়গাগুলোতে বলা থাকবে ওই জায়গাগুলো এরকম কাজ করবে। এটা হলো ফ্রন্ট এন্ড থেকে এভাবে ম্যানেজ করা যায়। আপনি যদি চান, বা আমাদের আলটিমেট যেটা করতে হবে, আমাদের পিএইচপি দিয়ে এটা করতে হবে। কোনো ফাইল যদি রিকোয়ার্ড হয় সেটাকে পিএইচপি দিয়ে বলতে হবে। দাদা এটাকেও রাখতে পারেন। হ্যাঁ, HTML দিয়ে বললেও একবার সাবমিট হয়ে যায়। বুঝতে পারছেন? কারণ আপনাকে আলটিমেট তো ডাটা ম্যানেজ করতে হবে। তো ওই ক্ষেত্রে একটু চেক করার ব্যবস্থা আছে। এটা এখন অনেকটাই কাজ করে এবং ভালোই কাজ করে, কিন্তু এটা যদি হয় তাহলে আর আপনাকে পয়সা দিচ্ছে কেন, তাই না? আরো কিছু বিষয় আছে, সিকিউরিটি আরো কিছু ভ্যালিডেশনের বিষয় আছে, শুধু রিকোয়ার্ডটাই না, এখানে অনেক কিছু ফিল্টার করা যায়। এই যেমন এখন কি শুধু টেক্সট দেওয়া আছে না, টাইপ টেক্সট না। সো এখন আমি যা খুশি তাই দিব, সব চলবে। বুঝতে পারছেন? এর মধ্যে মনে করেন আমি আর নাম্বার না এই যে এইগুলো ইউজ করলাম, কন্ট্রোল সি দিয়ে যদি আপনি এটার মধ্যে ইনপুট দেই তাহলে যাবে ডাটাবেজে। কোনো মিনিং আছে এগুলার? কেউ একজনকে বসাই দিলাম, আমি অটোমেটিক স্ক্রিপ্ট জেনারেট করলাম, এরকম ডাটা যাবে মনে করেন সেকেন্ডে কয়েক লক্ষ। আপনার ডাটাবেজ করবে না। সো তখন এগুলো ফিল্টার করতে হয়, আমাদেরকে চেক করতে হয় যেগুলো ভ্যালিড কিনা। ঠিক আছে, কত ক্যারেক্টারের বেশি লিখলো, একটা নাম কত মিনিমাম কত হয়, কিভাবে কি হয়, এগুলোর অনেক কাহিনী আছে। বুঝা যায়? সস্তা করা যাবে না, তাহলে একটা রিকোয়ার্ড বসাই দিয়ে ভ্যালিডেশন কমপ্লিট। সো আরো কিছু বিষয় দেখি না? ঠিক আছে। এবার দেখি আমরা টাইপের কিছু জিনিস দেখি। সো টাইপটা আমরা কি বলতে পারি? নাম্বার। জাস্ট নাম্বার বললাম, এই ক্ষেত্রে আমার এটা কাজে দিবে না, দিতেও পারে, কাজ করলেও করতেও পারে। সো নাম্বার যদি বলে দিই টাইপ, তাহলে কি ঘটে? তাহলে দেখেন আমি যদি কিবোর্ডের দিকে, এটা মজিলা না, মাজিলাই, এখানে দেখেন এটা কাজ করবে না, এবিসিডি এগুলো কাজ করবে না, শুধুমাত্র সংখ্যা। বুঝতে পারছেন? এবং সেই ক্ষেত্রে সে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য একটা সুবিধা দিচ্ছে আপনাকে। বুঝা গেছে? আচ্ছা সেকেন্ড যেটা হয়েছে, নাম্বারের জায়গায় আপনি ইচ্ছা করলে DATE দিতে পারেন। সো ডেট দিলে যেটা হবে, আপনি এখানে ক্যালেন্ডার পাবেন। আর মাজিলাই কি পাবেন দেখবেন? মাজিলাই কিছুই পাবেন না, কিছুই না, জাস্ট প্লেন টেক্সট। মানে এখানে এই সাপোর্টটা এখনো ওইভাবে আর করতে পারে না। ঠিক আছে, চরম করতে পারছে। সো এখানে ক্যালেন্ডার পাচ্ছেন, আপনি বাইরে একেবারে সুন্দর সব সেট হয়ে যাবে। বুঝতে পারছি? এখানে আরো সুবিধা আছে, আপনি ইচ্ছা করলে এখানে www কেউ দিতে পারেন। তাহলে কি করবো বলেন তো? এখানে উইক দেখবেন, এক একটা সপ্তাহ পুরো সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে আর কি বলবেন? কালার বলতে পারেন, কালারও বলতে পারেন। তো কালার বললে একটা কালার পিকার পাবেন, আপনি এখান থেকে বিভিন্ন রকমের কালার দিয়ে কালার ইনপুট দিতে পারবেন। তারপরে আপনি দিতে পারবেন হচ্ছে হলো পাসওয়ার্ড। গুড। তো পাসওয়ার্ড দিলে যেটা হবে, আপনার এই লেখাগুলোকে সে না দেখায় এরকম হিডেন অবস্থায় ইয়া করবে। ঠিক আছে, রিড করবে। তারপরে যেটা দিতে পারেন ইমেল।
সো ইমেল দিলে কি হবে বলেন তো @ ছাড়া নেবে না, আপনি এইভাবে টেক্সট দিবেন, কাজ হবে না, ফুল ফরম্যাটটা দিতে হবে। আপনি ইচ্ছে করলে বলতে পারেন ইউআরএল, বুঝতেছেন? সো ইউআরএল বললো সেম, আপনার অবশ্যই কোনো না কোনো ইউআরএল হতে হবে, .com এরকম কিছু একটা থাকতে হবে, বুঝলেন না? ডোমেইন নেম থাকতে হবে। সো এইভাবে টেক্সট বলে সাবমিট দিলে কাজ হবে না, বলতেছে ইউআরএল, বুঝা যায়? এখানে HTTP এগুলো লিখতে হবে? না হ্যাঁ ইউআরএল হতে হবে, ভ্যালিড ইউআরএল হতে হবে, না যেমন এখান থেকে ডট দিলে হবে। এরকম কিছু, এই যে ইউআরএল হবে, এটা নিবে। তারপর আর কি টেল আছে, একটা টেল। সো টেল হচ্ছে টেলিফোন নাম্বারের জন্য, এটা আমার ডেস্কটপে তেমন কোনো আউটপুট দেখাবে না। এটার গুরুত্বটা হচ্ছে আমরা যদি এরকম করে করি আর এটা যদি আপনি মোবাইলে শো করেন, তখন মোবাইলে ওই ফিল্ডের মধ্যে ট্যাপ করলেই সাথে সাথে নাম্বার প্লেটটা ওপেন হবে, টেক্সটটা ওপেন হবে না। আপনাদের কেমন আসছে? প্রথমে টেক্সট আছে, ওখান থেকে আপনারা ক্লিক করে নাম্বারে যান, আর যেগুলোর সাথে ওই মানে ফুল যেখানে নাম্বারও আছে ওটা তো আছে, ওগুলো অন্য হিসাব। বাট মানে প্রথমে ডিফল্ট ভাবে যেটা ওপেন হবে সেটা হলো নাম্বার প্লেট, যেটা সেটা ওইটা এটা এই কাজে দেয়। এটা এখানে কোনো রকম আউটপুট দেখাবে না, এখানে তেমন কিছুই আসবে না। সো আর কি আছে? আচ্ছা ভাই, একটা ওই ইমেলের সময় একটা অনেক কারণে @something দেয়া থাকে। হ্যাঁ ওই যে প্লেস হোল্ডারে সেটা দেওয়া আছে। প্লেস হোল্ডারে আমি যে দাঁড়ান প্লেস হোল্ডার বানাই। প্লেসহোল্ডার তো আছে, অন্য সময় ওটাও দেওয়া থাকে না। তো এখানে আপনি মনে করেন যে এক্সাম্পল দিয়ে আবার মনে করেন জিমেল বা এবিসি এরকম, এই যে এটা দিলেই আপনার ওখানে দেখাবে। সো এই যে ওইতে টেল দেয়া আছে। ও টেল দেওয়া আছে, গুড, ভালো বলতেছেন। টেক্সট টেক্সটটা হ্যাঁ মেল কোথায় আছে? লিখতে হবে না? হ্যাঁ ইমেল টাইপ ইমেল টাইপ ইমেল বলতে টেক্সট না না, প্লেস হোল্ডারে যে কথাটা বলবো ওটা ওপেন হবে, ওটা জাস্ট এজ একটা হিন্ট, ওটার সাথে কোনো জানা কোথাও একটা প্রবলেম হচ্ছে। PLACE আস্তে সবই ঠিক আছে, শুধু ভাষা ঠিক না। ওকে, সাহায্য সহযোগিতা এত বেশি হয়ে যায় আমি পরে নিতে পারি না। সো এই যে এরকম, এটা চাচ্ছিলেন? জি। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় সঠিক ডায়াল করতে পারছি। সো এরকম আর কিছু আছে? টেক্সট না লিখে ইমেল লেখা যাবে না? হ্যাঁ টেক্সট না লিখে ইমেল লেখা যাবে না? উনি তো চাইছে ইমেল ফরম্যাট, মানে এখানে ইমেল হবে, সো তাকে ইমেল ইউজারকে ইমেল বোঝানোর জন্য আমি এরকম করে লিখছি। দেখা দেওয়া যায়। আপনি যেটা যাবেন সেটা। ফোকার হলে মাউস পয়েন্টার রাখলে পাশে বলে দিবে যে বক্সে এগুলো কি এত চাওয়া পাওয়া কিসের HTML এর মধ্যে? আর কারো কোনো অ্যাট্রিবিউট বলেন, কারো কোনো অ্যাট্রিবিউট আছে, টাইপ কোনোটা মিসিং হয়েছে? আচ্ছা আমি একটু খেয়াল করি। ফর্ম কন্ট্রোল, আর এগুলো লাগে না, এগুলো কি কাজ করে এটা আমি নিজে জানি না, এগুলো ছাড়াই আমি ইনস্টল হয়ে গেছি। আচ্ছা ফর্ম কন্ট্রোল লিখে সার্চ করছি, আমি যে বলে টাইপ আত্মাটা শেষ করছে আমার ভাইয়েরও। তো আপনারা মাঝখানে কেউ ঘুমাই নিয়েছেন অনেকক্ষণ। আচ্ছা এখানে দেখেন বাটন চেক, কালার, ডেট, অলরেডি অনেকগুলো। আচ্ছা ফাইলটা তো আমাদের খুবই লাগবে, মজার জিনিস। তো ফাইল গেলে কি হবে বলেন তো? হ্যাঁ ব্রাউজার অপশন চলে আসবে, এই দেখেন চুজ ফাইল। সো এটা পাঠাই দেন, এটা দাদা এটা হলো ফাইলের কাজ। আর কি আছে দেখি, এতগুলো কি মন থাকে? হিডেনটা দেখেন, হিডেনটা আমাদের লাগবে। টাইপ কি? টাইপ হচ্ছে হিডেন। তো কি হবে বলেন তো? সিডি দিলু হ্যাঁ দেখেন ওই ফিল্ডই নাই, সাবমিট আছে শুধু, ইউজার নেমের পরে কোনো ফিল্ড নেই, ওটা হাইড হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা আমাদের লাগে, অনেক কাজে দেয় এটা। লেখা টেখা ইমেল, তারপরে ইমেজ আছে, নাম্বার, পাসওয়ার্ড, অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে। বাকিগুলো দেখে নিন, ঠিক আছে? ইউআরএল টাইম মোটামুটি অলমোস্ট। তো টাইমটা দেখে নিন। টাইম দিলে কি হবে বলেন তো? সো না ঘড়ি দেখাবে না, এটা হলো কি মানে টাইম ফরম্যাটটা তৈরি হবে, বুঝতে পারছি? সো আপনি মনে করেন যে এখানে টাইম ফরম্যাটটা তৈরি হবে, ঠিক আছে? AM PM দিতে পারবেন। আর মাজিলাই দিলে তো আপনার কোনো কথাই নাই, মাজিলা তো কিছুই করতে পারবে না। সো এটা কাটিং, এটা কিছুই আসবে না, বুঝতে পারছেন? ওর মতোই ওটা লিখতে হবে আপনাকে। মাঝলে